আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি ডক্টর মৌসুমী সিমুডের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আমাদের আজকের টপিক বায়োফিজিক্যাল প্রোফাইল। আপনারা ইতিমধ্যে প্রেগন্যান্সি প্রোফাইল নিয়ে ডিটেলস জেনেছেন। আজকে আমরা একটু অ্যাডভান্স জানবো, সেটা হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল। তো এই বায়োফিজিক্যাল প্রোফাইল একদম প্রথমে 1980-তে ডিসক্রাইব করা হয়েছিল। এরপরে এই এর প্রোটোকলে বা এর সিস্টেমে বিভিন্ন মডিফিকেশন, বিভিন্ন ভ্যারিয়েশন প্রয়োজন অনুযায়ী হচ্ছে এসছে। এবং একটা বায়োফিজিক্যাল প্রোফাইলের বিষয়ে যেটা বলবো, যে একটা নিউবর্ন বেবির ক্ষেত্রে আমরা যেমন তার ভাইটাল সায়েন্স দেখে অ্যাবগার স্কোরিং করে থাকি, ঠিক তেমনি প্রেগনেন্সিতে ইন্ট্রাইউটেরাইন লাইফে আমরা হলো ইয়েতে আল্ট্রাসাউন্ড করে বায়োফিজিক বেশ কিছু দেখি, ভাইটালস দেখি বাচ্চার ফিটাসের, এবং সেটার উপর ভিত্তি করে আমরা একটা স্কোরিং করি, যে প্রসিডিউরটাকে বলা হয় বায়োফিজিক্যাল প্রোফাইল। এখানে বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট করা হয় ফিটাসের। তো এই একটু নিচে নামাই, হ্যাঁ। তো এখানে বায়োফিজিক্যাল প্রোফাইল শুরুর আগে আমি প্রথমে একটু বলে নিব যে অনেকে বায়োফিজিক্যাল প্রোফাইল ডিপ্লোমা করা, কিন্তু আমি দেখেছি যে বায়োফিজিক্যাল প্রোফাইলটা করতে চায় না, টেস্টটা করতে চায় না। এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, এবং এর জন্য আপনি যদি পেরিফেরিতেও প্র্যাকটিস করেন, এর জন্য কোনো যে একদম হাই এন্ড মেশিনের দরকার পড়বে, যেমন আপনি টিভিএস করতে চাচ্ছেন, ডপলার করতে চাচ্ছেন, অ্যানোমালি স্ক্যান করতে চাচ্ছেন, এইসব ক্ষেত্রে কিন্তু আপনার একটা হাই 3D 4D করতে চাচ্ছেন, এইসব ক্ষেত্রে কিন্তু হাই এন্ড মেশিনের প্রয়োজন পড়বে আপনার। কিন্তু বায়োফিজিক্যাল প্রোফাইল স্কোরিং এ আপনার কোনো রকম হাই এন্ড মেশিনের প্রয়োজন পড়বে না, এবং মানে বলা যেতে পারে যে পেরিফেরির ভাঙা মেশিনেও আপনি এমনি নর্মাল 2D মেশিনেও আপনি কিন্তু বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারছেন। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, এবং একটা এটা একটা প্রেস্টিজিয়াস বিষয়ও যে এই সোনোলজিস্ট বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এলাকায় আপনি যদি আপনার ফেম বাড়াতে চান এবং অ্যাজ ওয়েল এস ইনকাম যদি বাড়াতে চান, বায়োফিজিক্যাল প্রোফাইল স্কোরিং যে সিস্টেমটা, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা সুযোগ হয়ে দাঁড়াবে। এই সেক্টরে অনেকেই এগিয়ে আসতে চান না, কিন্তু এটা বেশ যে খুব যে কঠিন তা না। সাহস করে আমাদেরকে হলো স্টার্ট করতে হবে, কিন্তু তার আগে আমাদের নলেজ থাকতে হবে। বা আমি আজকে স্টেপ বাই স্টেপ বলবো যে বায়োফিজিক্যাল প্রোফাইল করতে গিয়ে সঠিকভাবে সবকিছু না জানার কারণে আমরা কোন কোন ভুলগুলো করে থাকি। হ্যাঁ, সেগুলো আমি আজকে স্টেপ বাই স্টেপ বলবো, যাদের প্রয়োজন আপনারা লিখে নিতে পারেন। যারা পরবর্তীতে আপনাদের এই গ্রুপে রেকর্ডেড ক্লাসটা থেকে যাবে, পরবর্তীতেও আপনি ইনফরমেশন গুলো লিখে নিতে পারেন। তো এই জন্য প্রথম কথা হচ্ছে যে বায়োফিজিক্যাল প্রোফাইল আমরা কেন করছি। হ্যাঁ, মেইনলি আমরা ফিটাসের অ্যাসফিক্সিয়া, যেটা আমরা একটু আগে আমি বললাম যে নিউবর্ন বেবির ক্ষেত্রে আমরা বেশ কিছু ভাইটাল সায়েন্স দেখে স্কোরিংটা করে থাকি, ঠিক তেমনি হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফে ফিটাল অ্যাসফিক্সিয়া আছে কিনা বা কোন পর্যায়ে আছে, এটা ডায়াগনোসিস করার জন্য আমরা এই বায়োফিজিক্যাল প্রোফাইলটা করে থাকি। এবং এখানে আমরা বেশ কিছু ইয়ে দেখি, ফিটাসের বেশ কিছু সায়েন্স দেখি আমরা, যেগুলোর উপরে আমরা মার্কিং করে থাকি। এখন এই পাঁচটা যে প্যারামিটার, আমরা মোট পাঁচটা প্যারামিটার দেখি, কিন্তু অ্যাজ এ সোনোলজিস্ট আপনি চারটা প্যারামিটার দেখবেন। 5 নম্বর প্যারামিটারটা যেটা একদম 1 নম্বরের শুরুতে রয়েছে, সেটা কিন্তু আমরা আসলে একটা মেশিনের মাধ্যমে দেখে থাকি। তো এই পাঁচটা মিলে টোটাল স্কোরিং এর উপরে ম্যানেজমেন্ট প্রোটোকলটা সেট করা হয়েছে, এই জন্য এখানে 5টা প্যারামিটারের কথা বলা হয়। আমি আবারও বলছি, বলা হয়ে থাকে 5টা প্যারামিটারের কথা। এই প্যারামিটারের উপর নাম্বারিং করে ম্যানেজমেন্ট প্রোটোকলটা ঠিক করা হয়েছে, কিন্তু সোনোলজিস্ট হিসাবে আপনি 4টা দেখবেন। 5 নম্বরটা মেশিনে দেখতে হবে, এবং সেটা ক্লিনিশিয়ান দেখবেন বা কোনো ইনভেস্টিগেশন সেন্টারগুলোতেও, ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও করা হয়। কার্ডিয়াক নন স্ট্রেস টেস্ট সিটিজি মেশিনের মাধ্যমে এটা করা হয়। এটা কিন্তু আপনার কাজ নয়, আপনার এর পরের থেকে ফিটাল ব্রিদিং মুভমেন্ট দেখতে হবে, এটা আমাদের সোনোলজিস্টদের কাজ। গ্রস ফিটাল বডি মুভমেন্ট দেখতে হবে, এটাও আমাদের কাজ। ফিটাল টোন দেখতে হবে,
এটা এবং অ্যামনিটিক ফ্লুইড ভলিউম, এই 4টা প্যারামিটারস আমরা দেখব, এর উপরে আমরা মার্কিং করব। এবং 5 নাম্বার প্যারামিটারটা হলো মেশিনে, সিটিজি মেশিনে দেখা হয়। এখন একে কেন 5 নাম্বার এই 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 কার্ডিয়াক নন স্ট্রেস টেস্ট বা এনএসটি টেস্টটা কেন সিটিজি মেশিনে দেখা হয়, এটা আমি আজকে ব্যাখ্যা করব আপনাদের কাছে। তো আমরা সাধারণত প্রত্যেকটা প্যারামিটারে 2 করে নাম্বার দিয়ে থাকি। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, এটা আমিও প্রথম দিকে জানতাম না, এবং অনেকেই এখনো ভালো প্র্যাকটিস করছেন কিন্তু বিষয়টা জানেন না, এরকম একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্যারামিটারে আপনি 2 করে 2 করে নাম্বার দিবেন, হ্যাঁ, স্কোরিং করতে হবে। এখন অনেকে একটু ভালো বা বেশি পেলে 3 দেয়, বা কম পেলে 1 দেয়। আসলে এখানে 1 বা 3-এর কোনো দেওয়ার কোনো অবকাশ নেই, হ্যাঁ। প্রোটোকলটাই হচ্ছে হয় 2 দিবেন, নয় 0 দিবেন, ইয়েস অর নো, হ্যাঁ, এর মাঝামাঝি বলে কোনো ব্যাপার নেই। এই ভুলটা আমরা করে থাকি, 1 দেয়, অনেকে 3 দেয়। আমিও শুরুর দিকে জানতাম না, যেটা বলছি, কিন্তু মেইন যে প্রোটোকলটা, এটা হচ্ছে 1, 3 এগুলো কোনোভাবেই দেয়া যাবে না, হয় 2 দিবেন, নয় 0 দিবেন প্যারামিটারস গুলোতে। এখন কখন 2 দিবেন, কখন 0 দিবেন, এটা নিয়ে আমি এখন আজকে বলবো। আচ্ছা, চলে আসি যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইলে আমরা বলেছি যে এটা অ্যাসফিক্সিয়া ডায়াগনোসিস করার জন্য দিই, কিন্তু কাদের ক্ষেত্রে, হ্যাঁ, ইন্ডিকেশন কি কি, কোন কোন পেশেন্টের ক্ষেত্রে। আপনি কিন্তু গণহারে সব পেশেন্টের বায়োফিজিক্যাল প্রোফাইল সাধারণত দেয় না, কোন কোন পেশেন্টের দিতে হয়, সেটা হচ্ছে যদি অলিগোহাইড্রামিউস থাকে, প্রেগনেন্সি প্রোফাইল করার সময় অলিগোহাইড্রামিউস পেয়েছেন, হ্যাঁ, তার বায়োফিজিক্যাল প্রোফাইল মাস্ট করতেই হবে। প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন যদি থাকে মায়ের, তারপরে হচ্ছে বাচ্চার যদি আইইউজিআর থাকে, বা পোস্ট ডেটিজম, মানে ডেট ইডিডি পার হয়ে গিয়েছে, এখনো ডেলিভারি হয়নি, পোস্ট ডেটেড প্রেগনেন্সি, এই ক্ষেত্রে, অথবা তার পেশেন্টের যদি ব্যাড অবস্ট্যাটিক হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে, এবং হচ্ছে আরএইচ নেগেটিভ মাদার এর ক্ষেত্রে, তারপরে হচ্ছে জিডিএম যাদের আছে, জেস্টেশনাল ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে, অথবা এল্ডারলি প্রাইমারি গ্রাভিডা, প্রথম সন্তান হচ্ছে এবং বয়স 35-এর বেশি পেশেন্টের, সেই ক্ষেত্রে রুটিন আফটার 36 উইকস, অনেক সময় অনেক ক্লিনিশিয়ান, অবস্টেটিশিয়ান, ওনারা রুটিনলি 36 উইকস এর পরে একটা বায়োফিজিক্যাল প্রোফাইল করতে দেয়। তাহলে ইন্ডিকেশন গুলো আমি আবার বলি, রেকর্ডেড ক্লাস থাকবে, পরবর্তীতে লিখে নিতে পারবেন। সেটা আপনাদের যখন হচ্ছে ফাইনাল পরীক্ষা হবে, তখন আপনাদের কিছু ইয়ে থাকে, লাকি কোশ্চেন থাকে। এই লাকি কোশ্চেনের মধ্যে বায়োফিজিক্যাল প্রোফাইলের ইন্ডিকেশন, হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আপনাদেরকে পড়তে হবে। এছাড়া রিটেন এবং ভাইবার জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। অ্যান্সারটা হচ্ছে ইন্ডিকেশন কাদের কাদের ক্ষেত্রে হবে, 1 হচ্ছে অলিগোহাইড্রামিউস, 2 প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, 3 আইইউজিআর, 4 পোস্ট ডেটিজম, 5 ব্যাড অবস্ট্রাটিক হিস্ট্রি, 6 আরএইচ নেগেটিভ আইসোইমিউনাইজড প্রেগনেন্সি, তারপরে হচ্ছে 7 হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, জিডিএম এর পেশেন্ট, আর হচ্ছে 8 হচ্ছে এল্ডারলি প্রাইমারি গ্রাভিডা, 9 হচ্ছে রুটিনলি আফটার 36 উইকস। হ্যাঁ, এই হলো আমাদের বায়োফিজিক্যাল প্রোফাইলের ইন্ডিকেশন। এখন আমরা জানি যে আমরা কখন করব। এটা হচ্ছে বাচ্চার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। 25 উইকস এর পর থেকে আপনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু 25 উইকস এর আগে বায়োফিজিক্যাল প্রোফাইল করা পসিবল না। কেন পসিবল না, আমি যখন আজকে প্রসিডিউরটা ব্যাখ্যা করব তখনই জেনে যাবেন। তো আমি বলবো এই বিষয়টা, আমি আবার ফেরত আসবো। তো এখন আমরা জেনে নেই যে 25 উইকস এর আগে বায়োফিজিক্যাল প্রোফাইল করা পসিবল না, 25 উইকস এর পরে আমরা করব, এবং 25 উইকস এর পর থেকে যে কোনো সময় আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারি। তাহলে কখন করা হয় সেটার অ্যান্সার কিন্তু আমরা জেনে গেলাম। এখন কিছু ইয়ে আছে, বিষয় আছে যে কখন ইয়ে করা বেটার। আমরা বাচ্চা নাড়াচাড়া দেখি, মুভমেন্ট দেখি,
তো আমরা যদি মাকে কিছু ভরপেট খাইয়ে নেই, বলা হয়ে থাকে যে একদম ভরপেট বলতে একদম আপনি হেভি মিল করিয়ে নিলেন, ভাত খাইয়ে নিতে পারেন। হ্যাঁ, ভরপেট মাকে আপনি খাইয়ে নিবেন, তারপর যদি আপনি এক্সামিনেশনটা করেন তাহলে বেটার। সেক্ষেত্রে বাচ্চার মুভমেন্টটা ভালো বোঝা যায়। এখন এখানে একটা বিষয় আছে যে অনেক কিছু আমাকে 30 মিনিটস ধরে দেখতে হবে, 15 সেকেন্ডস ধরে দেখতে হবে, এরকম কিছু টাইমিং এর বিষয় আছে। এখন আমি প্রেগনেন্সি প্রোফাইল করছি, কখন আবার ঘড়ি দেখবো, ঘড়ি হয়তো আমার হাতে আছে বা মোবাইলে ঘড়ি আছে, এটা নিয়ে একটা চিন্তার বিষয়। চিন্তার কোনোই কারণ নাই। আপনি মেশিনের উপরের দিকে তাকান, সাধারণত মেশিনের ডান পাশে অথবা যে কোনো এক পাশে আপনি দেখবেন যে একটা ক্লক দেয়া আছে। আপনার যে আল্ট্রাসাউন্ড মেশিনের মনিটর, তার উপরে তাকালেই দেখবেন যে আপনি একটা ক্লক দেয়া আছে এবং ওখানে আওয়ার, মিনিট এবং সেকেন্ড প্রত্যেকটা অপশনে আছে। কাজেই ঘড়ির জন্য আপনাকে হলো প্যানিক হওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে আরেকটা এনএসটি নিয়ে যেটা হলো একটু পরে বলছি এনএসটি নিয়ে, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে টাইমিংস। হ্যাঁ, আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল আধা ঘন্টা ধরে দেখব। প্রোটোকলটাই হচ্ছে আপনাকে 30 মিনিটস ধরে পেশেন্টটা দেখতে হবে। এখন আপনি হয়তো শুনবেন যে আমার এলাকায় অমুকে তো 10 মিনিটে বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারে। 10 মিনিটে বায়োফিজিক্যাল প্রোফাইল করা যাবে না। এখানে আসলে ক্রেডিটের কোনো ব্যাপার নেই যে আমি 10 মিনিটে বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারি। নিয়মই হচ্ছে আমাকে আধা ঘন্টা ধরে দেখতে হবে এবং আধা ঘন্টার মধ্যে 30 মিনিটস জুড়ে, অনেক সময় এই 30 মিনিটসকে এক্সটেন্ড করতে হয়, যেটা নিয়ে আমরা আজকে ক্লাসের শেষের দিকে জানবো। তো 30 মিনিটস জুড়ে আমাকে দেখতে হবে। হ্যাঁ, ঠিক তেমনি এখন আপনি ভাবছেন যে আধা ঘন্টা ধরে শুধু একটা টেস্টই করবো, যা বা ফিজিক্যাল প্রোফাইল করবোই না, এরকম কোনো বিষয় না। আপনি আধা ঘন্টা, এই 30 মিনিটসে আপনি যতগুলো প্রেগনেন্সি প্রোফাইল দেখতেন, আপনাকে কিন্তু পেমেন্ট সেরকমই দেওয়া হবে। বায়োফিজিক্যাল প্রোফাইলের পেমেন্ট বেশি, কাজে এটা নিয়ে চিন্তার কারণ নাই। আর যদি সময়ের কথা বলি, সেটা হচ্ছে যে এটা একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল, আপনাকে 30 মিনিটস ধরেই দেখতে হবে। এখানে আপনার কোনো কাবিলতি বা বিষয় নেই যে আমি 10 মিনিটসে দেখতে পারি বা এরকম কিছু। কাজে এই কথাটা মাথায় গেঁথে দিতে হবে যে নিয়মটাই হচ্ছে আমাকে 30 মিনিটসের মধ্যে মুভমেন্ট গুলো কাউন্ট করতে হবে। তো 30 মিনিটস কোথায় দেখবো? আপনি যখন হচ্ছে দেখা স্টার্ট করলেন, তখন আপনি আপনার মনিটরের যে স্ক্রিনে উপরের দিকে টাইমটা দেখে নিলেন, একটা কাগজে টাইমটা লিখে রাখলেন। হ্যাঁ, সেটা করতে পারেন। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেন যে আধা ঘন্টা পর অ্যালার্ম বাজবে, সেটাও করতে পারেন। কিন্তু আপনাকে 30 মিনিটস জুড়ে দেখতে হবে। এবং যে প্রত্যেকটা 5টা প্যারামিটার্স আছে, তার মধ্যে 4টা আপনি দেখবেন, 4টায় আপনি 2 করে দিবেন, 4 দুগুণ 8। আপনি 8-এর মধ্যে স্কোরিং করবেন। অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে 10-এর মধ্যে স্কোরিং করে, এটা ভুল। হ্যাঁ, কারণ হচ্ছে 5টা প্যারামিটার সোনোলজিস্টের পক্ষে দেখা পসিবল না, একটা হচ্ছে মেশিন লাগে, কাজেই সেইটার স্কোরিং আমি আমার রিপোর্টে লিখবো না। আমি 4টার উপরে স্কোর করবো, দ্যাট মিনস আউট অফ 8, নট আউট অফ 10। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে এই 30 মিনিটসটা, এটা হচ্ছে সব পেশেন্টের ক্ষেত্রে না, হঠাৎ কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখবেন যে টাইমটা এক্সটেন্ড করতে হচ্ছে। এই 30 মিনিটস এক্সটেন্ড করতে করতে অনেক সময় এটা 120 মিনিট পর্যন্ত এক্সটেন্ড দাঁড়ায়, যেটা নিয়ম আছে যে আপনি 120 মিনিট পর্যন্ত চাইলে দেখতে পারেন যদি স্কোরিং খারাপ আসে, সেটা আমি পরে বলছি। আচ্ছা, তাহলে আমি একটা একটা করে এখন প্যারামিটারস গুলো বলবো যে কোনটা আমরা কিভাবে দেখব। প্রথমে আসি ফিটাল ব্রিদিং মুভমেন্ট। হ্যাঁ, তো আমরা ফিটাল ব্রিদিং মুভমেন্ট দেখব, সেটা হচ্ছে পুরো 30 মিনিটস জুড়ে দেখব। এই 30 মিনিটসের মধ্যে একটা এপিসোড হতে হবে অন্তত ফিটাল ব্রিদিং মুভমেন্টের। এখন একটাও হলো না, আপনি 0 দিবেন। আর 30 মিনিটসে অন্তত একবার যদি হয়, আপনি 2 দিবেন। ধরেন আপনি 30 মিনিটসের মধ্যে 2বার বা 3বার এই এপিসোড পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনি 3 দিতে পারবেন না, 2ই দিতে হবে। দ্যাট মিনস হয় 0 নয় 2, এটা কিন্তু মাথায় একদম গেঁথে নিতে হবে। আচ্ছা, এই এপিসোডটা কি? সেটা হচ্ছে একটা ব্রিদিং, এমনিতে আমরা বাচ্চার ব্রিদিং মুভমেন্ট দেখতে পাই, কিন্তু এই ক্ষেত্রে একটা সময় গিয়ে ব্রিদিং মুভমেন্ট দেখবেন যে স্থায়ী হচ্ছে, অনেকক্ষণ ধরে ব্রিদিং মুভমেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, এবং সেটা মিনিমাম হলো 30 সেকেন্ড জুড়ে স্থায়ী হতে হবে। এখন 30 সেকেন্ড জুড়ে স্থায়ী না হয়ে 40 সেকেন্ড জুড়ে স্থায়ী হলো, আপনি 2-এর জায়গায় 3 দিতে চাচ্ছেন, সেটা করা যাবে না, 2ই দিতে হবে। আচ্ছা,
অথবা 30, আপনি এমন একটা এপিসোড পেলেন যে ঘন ঘন ব্রিদিং মুভমেন্ট হচ্ছে, কিন্তু সেটা 30 সেকেন্ড না হয়ে 20 সেকেন্ড হয়েছে, আপনি 2 বা 0 না দিয়ে 1 দিতে চাচ্ছেন, সেটাও কিন্তু করা যাবে না। 30 সেকেন্ডের কম যদি এপিসোডটা স্থায়ী হয়, সেই ক্ষেত্রে আপনাকে 0 দিতে হবে। 30 সেকেন্ডের বেশি যদি স্থায়ী হয়, তখন 30 সেকেন্ড বা তার বেশি সময় জুড়ে যদি হয়, তখন আপনাকে 2 দিতে হবে। এবং এই এপিসোডটা অন্তত একবার 30 মিনিটসের মধ্যে হতে হবে। একবারের বেশি হলেও আপনাকে 2ই দিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ব্রিদিং মুভমেন্টটা আমরা কিভাবে দেখব? এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে বুঝিয়ে বলা হবে, আজকে একটু ছবিও দেখাবো আমি আপনাদেরকে। বিষয়টা হচ্ছে যে এই ব্রিদিং মুভমেন্টটা হলো ইয়ে হতে হবে, একটা দুটো স্ট্রাকচার দিয়ে তিন ভাবে আমরা দেখতে পারি। এক হচ্ছে আমরা নোজের কাছে ডপলার দিয়ে অনেক সময় দেখতে পারি, ফ্লোটা দেখা যায়। তার চেয়েও সহজ পদ্ধতি হচ্ছে যে হাই এন্ড মেশিনের আমার দরকার নেই, আমি 2D মেশিনেই হচ্ছে লঙ্গিচুডিনালি ফিটাসের বডিটা নিয়ে আসবো। আমরা থোরাক্স এবং অ্যাবডোমেনের মাঝখানে একটা চিকন হচ্ছে থিন একটা হাইকুইকুইক লাইনের মতো দেখতে পাই, এটা হচ্ছে বাচ্চার ডায়াফ্রাম। হ্যাঁ, ডায়াফ্রামটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চিনবো। এই ডায়াফ্রাম দিয়ে আমরা দেখতে পারি। আর একটা হচ্ছে কিডনি। হ্যাঁ, কিডনি আমরা দুভাবে দেখতে পারি। আপনি যদি বাচ্চার স্পাইন ধরে ধরে আসেন, স্পাইনের একদম শেষের দিকে আপনি কিডনি পেয়ে যাবেন। অথবা যদি আপনি ট্রান্সভার্স ভিউতে দেখেন, তাহলে এসি যেই প্রেগনেন্সি প্রোফাইলে যে আমরা বিপিডি, এফএল, এসি নেই, এসির যে ভিউটা, ওটা থেকে একটু টিল্ট করলে স্পাইনের দুই পাশে কিডনি দেখা যায়। হ্যাঁ, তো সবচেয়ে বেটার হচ্ছে লঙ্গিচুডিনালি আপনি বাচ্চার বডিটা নেন, সেক্ষেত্রে দেখা যায় যে ডায়াফ্রাম এবং কিডনি একই ভিউতে আপনি নিয়ে এসছেন, দুটোই আপনি দেখতে পারেন, বা যে কোনো একটা দিয়েও দেখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কি দেখবো? হঠাৎ দেখবেন যে আপনি ডায়াফ্রামটা কন্টিনিউয়াস এরকম 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 নড়ছে, অথবা কিডনিটা একটু এরকম 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 হচ্ছে নড়াচড়া করছে, এবং কন্টিনিউয়াস বেশ অনেকক্ষণ ধরে নড়াচড়া করছে। যখনই নড়াচড়া শুরু হলো, আপনি তাড়াতাড়ি স্ক্রিনের দিকে তাকালেন যে কত ঘড়িটা খেয়াল করলেন, এবং হচ্ছে তাহলে আপনি ওখানেই মনোযোগ দিতে পারছেন। আপনাকে হাতে বা মোবাইলের ঘড়ি দেখতে হচ্ছে না, স্ক্রিনের উপরেই আপনি জাস্ট একবার তাকিয়ে ঘড়িটা দেখে নিতে পারছেন। হ্যাঁ, এবং এটা 30 সেকেন্ড জুড়ে স্থায়ী হলো কিনা ওটাও আপনি খেয়াল করতে পারছেন। এরকম ঘন ঘন ডায়াফ্রামটা নড়তে থাকবে, অথবা ঘন ঘন কিডনিটা নড়তে থাকবে। তো এটা যে শুনে হয়তো কঠিন মনে হবে, এটা অত্যন্ত সহজ। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে এটা দেখব, তখন এই বিষয়ে আমরা বুঝতে পারবো যে বিষয়টা সহজ। এটাকে বলা হয় ফিটাল ব্রিদিং মুভমেন্ট। তাহলে একটু একবার রিপিট করি আমরা। এখন কথা হচ্ছে যে এই যে ডায়াফ্রামটা আমরা হাইপোইকুইক কেন দেখতে পাচ্ছি? অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াফ্রাম হাইপারিকুইক দেখতে পাই। ফিটাসের ক্ষেত্রে ডায়াফ্রামটা হাইপোইকুইক, চিকন কালো একটা দাগের মতো দেখা যায়, যেটা অ্যাবডোমেন এবং থোরাক্সকে আলাদা করছে, এরকম মনে হচ্ছে একটা ডিভাইডেশনের মতো। তো এটাই হচ্ছে ডায়াফ্রাম। ফিটাসের ডায়াফ্রামের ডেন্সিটি কম থাকে, এজন্য আমরা ডায়াফ্রামটা হাইপোইকুইক দেখতে পাই। এবং আমরা লঙ্গিচুডিনালি ফিটাসের বডিটা নিয়ে আসবো, অ্যাবডোমেন, থোরাক্স সহ। এবং আমরা হলো স্পাইনের শেষ মাথায় কিডনিও দেখতে পারি, অ্যাবডোমেন এবং থোরাক্সের মাঝখানে হাইপোইকুইক লিনিয়ার হেয়ারলাইন স্ট্রাকচার হিসাবে ডায়াফ্রামটাও দেখতে পারি। এটা তাকিয়ে থাকবো একটু, একটা সময় গিয়ে আমরা দেখবো যে ঘন ঘন ডায়াফ্রামটা নড়ছে বা কিডনিটা নড়ছে, তখন এটা এই এপিসোড, এটা যদি 30 সেকেন্ড জুড়ে স্থায়ী হয় বা তার বেশি, তখন আমরা এটাকে একটা এপিসোড হিসাবে কাউন্ট করব। এবং পুরো 30 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে একটা এপিসোড হলেই চলবে। তো চলে গেল আমাদের ব্রিদিং মুভমেন্ট। যদি পাই 2 দিব, না পেলে 0 দিব। আচ্ছা, মাঝামাঝি কিছু দিব না। এরপরে আসি গ্রস বডি মুভমেন্ট। এটা অত্যন্ত সহজ। আপনারা প্রেগনেন্সি প্রোফাইল ক্লাসেই, আপনারা প্রেগনেন্সি প্রোফাইল করার সময় আপনারা দেখেছেন যে বাচ্চা নড়াচড়া করে, ওটাই গ্রস হচ্ছে বডি মুভমেন্ট। এখন বাচ্চা নড়াচড়া বলতে কি বুঝাচ্ছি? হাতটা হাতটা পুরো হাতটা নাড়া দিল, এটা হতে পারে। দুটো পা কিক করলো, বা একটা পা কিক করলো, একটা পা নাড়াচাড়া করলো, এটাও হতে পারে। স্পাইনটা একটু এরকম ঢেউ খেলে গেল, এরকমও হতে পারে। আবার মনে করেন যে সবকিছু একসাথে হয়েছে, হাত পা নাড়িয়ে সে পুরোপুরি নড়ে উঠেছে। হ্যাঁ, এই পুরোটাকে আপনি একটা মুভমেন্ট হিসাবে কাউন্ট করলেন। তাহলে দেখা যাচ্ছে যে শুধু হাত বা শুধু পা বা শুধু স্পাইন, এগুলো নড়লেও আপনি 1 নাম্বার দিতে পারেন। আবার মনে করেন যে পুরো বডিটা একসাথে নড়ে উঠলো,
তখন হাতের জন্য একটা পয়েন্ট, হাতের জন্য একটা মুভমেন্ট ধরলেন, পায়ের জন্য একটা মুভমেন্ট ধরলেন, স্পাইনের জন্য একটা মুভমেন্ট ধরলেন, ওরকম কিন্তু করা যাবে না। যখন বাচ্চাটা পুরোপুরি ভাবে তার হাত পা স্পাইন সবকিছু নড়ে উঠেছে, তখন ওটাকে কিন্তু একটা মুভমেন্ট হিসাবে কাউন্ট করতে হবে। আবার শুধু হাত নাড়িয়েছে, সেটাকেও আপনি একটা মুভমেন্ট হিসাবে কাউন্ট করতে পারবেন। শুধু পা বা শুধু স্পাইন নাড়িয়েছে, সেটাকেও আপনি একটা মুভমেন্ট হিসাবে কাউন্ট করতে পারবেন। এট এ টাইম যদি মাল্টিপল মুভমেন্ট হয়, হাত পা স্পাইন পুরো বডি, তখন এই মাল্টিপল মুভমেন্টকে আবার একটা মুভমেন্ট হিসাবে আপনার কাউন্ট করতে হবে। এভাবে পুরো 30 মিনিটস এর মধ্যে 3 বার, হ্যাঁ 3 বার যদি বাচ্চা তিনটা মুভমেন্ট যদি আপনি পান, সেটা হতে পারে সিঙ্গেল মুভমেন্ট অথবা মাল্টিপল মুভমেন্ট এট এ টাইম একই সাথে হয়েছে এরকম, সেটাকে একটা মুভমেন্ট হিসাবে কাউন্ট করলেন। এভাবে টোটাল 3টা এপিসোড হতে হবে 30 মিনিটস এর মধ্যে। গ্রস বডি মুভমেন্ট বাচ্চার খুব হয়ে থাকে, এটা আপনি 30 মিনিটস জুড়ে দেখলেই বুঝতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে আমরা অনেকেই হলো প্রেগনেন্সি প্রোফাইল রিপোর্টের মধ্যে লিখে দেই যে অ্যাবাউট এত উইকস অফ সিগনেন লাইফ ইন্টারটেন্ট প্রেগনেন্সি উইথ অলিগোহাইড্রামিওস উইথ লেস ফিটাল মুভমেন্ট। লেস ফিটাল মুভমেন্ট কথাটার অর্থ হচ্ছে 30 মিনিটস জুড়ে 3 বারের কম যদি গ্রস বডি মুভমেন্ট না হয়, 3বার বা তার বেশি যদি না হয়, 3বারের কম যদি হয়, সেই ক্ষেত্রে লেস ফিটাল মুভমেন্ট বলতে হবে। এখন আপনি 5 মিনিট বা 7 মিনিটে প্রেগনেন্সি প্রোফাইল করেছেন, বাচ্চা তেমন একটা নড়াচড়া করেনি, ওটাকে কিন্তু কখনোই লেস ফিটাল মুভমেন্ট লেখা যাবে না, যেই ভুলটা আমরা প্রেগনেন্সি প্রোফাইলে করে থাকি। লেস ফিটাল মুভমেন্ট বলতে হলে আপনাকে অবশ্যই আধা ঘন্টা ধরে ফিটাসটাকে দেখতে হবে, এবং হচ্ছে 3টা এপিসোড আপনাকে পেতে হবে, মুভমেন্টের 3টা এপিসোড অন্তত। 3টার বেশি পান অসুবিধা নাই, 3টার কম পেলে হবে না, 3টার কম পেলে 0 দিতে হবে, 3টার বেশি পেলে যা দিবেন, 3টা পেলেও একই দিবেন, 2 দিতে হবে। এবং লেস ফিটাল মুভমেন্ট কথাটা তখনই লেখা যাবে যদি আপনি ফিটাসটাকে 30 মিনিটস জুড়ে দেখে থাকেন। 5-7 মিনিটের প্রেগনেন্সি প্রোফাইল, 10 মিনিট প্রেগনেন্সি প্রোফাইল করেছেন, একটু বাচ্চা কম নড়াচড়া করেছে, ওটাকে কিন্তু কোনোভাবেই লেস ফিটাল মুভমেন্ট লেখা যাবে না প্রেগনেন্সি প্রোফাইল রিপোর্টে। এটাও হলো কথাটা লিখে রাখতে পারেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো যেটা বলছিলাম যে গ্রস বডি মুভমেন্ট, এখানে এই যে 30 মিনিটস এর বিষয়টা, এটা কিন্তু আপনার প্রমাণ থাকতে হবে। তার মানে আপনি প্রথম যখন দেখা শুরু করলেন, তখন মনে করেন যে আপনি বিপিডি নিয়ে একটা ছবি কিন্তু সেভ করে ফেলেন, ছবির উপরে টাইম উঠবে। আবার আপনি লাস্ট কাজটা যখন শেষ করছেন, তখন আপনি একটা ছবি নিয়ে সেই ছবিটা সেভ করে ফেলবেন বা সেই ছবিটা প্রিন্ট দিয়ে দিবেন। দ্যাট মিনস আপনি কখন কাজ শুরু করেছেন এবং কখন কাজ শেষ করেছেন, সেটার আপনার একটা ডকুমেন্টেড একটা প্রমাণ থাকলো। কেউ যদি আপনাকে মিথ্যাভাবে ফাঁসাতেও চায়, আপনি কিন্তু বলতে পারবেন যে এই যে ছবির উপরে টাইম দেওয়া আছে, আমি কিন্তু এই যে শুরুর টাইম শেষের টাইম, এই ছবির উপর টাইম দেখলে বোঝা যাচ্ছে যে আমি আধা ঘন্টা বা তার বেশি সময় জুড়ে দেখেছি। কাজেই ডকুমেন্টস যেন আপনার ঠিক থাকে, সেদিকেও হলো খেয়াল রাখতে হবে। আর বায়োফিজিক্যাল প্রোফাইল মানে আমি শুধু বাচ্চা নড়াচড়া করে নাম্বারিং করে দিয়ে দিলাম তা না, এর ভিতরে কিন্তু আপনাকে প্রেগনেন্সি প্রোফাইলও করতে হবে। তাহলে প্রথম 5-7 মিনিটের মধ্যে আপনি প্রেগনেন্সি প্রোফাইল, বিপিডি, এফএলএসি, হার্ট রেট, ফ্লুইড, প্লাসেন্টা, এগুলো সব দেখে ফেলেন। এগুলো দেখতে দেখতেই কিন্তু আপনি গ্রস বডি মুভমেন্ট একটা দুটো পেয়ে যাচ্ছেন, বা হঠাৎ করে ব্রিদিং মুভমেন্ট চোখে পড়লো, সেটা আপনি কাউন্ট করে ফেলেন। এগুলো দেখতে দেখতেও কিন্তু আপনি একটা স্কোরিং করতে পারবেন। চলে আসি ফিটাল টোন। ফিটাল টোন হচ্ছে অ্যাক্টিভ এক্সটেনশন এন্ড ফ্লেকশন অফ অ্যাট লিস্ট ওয়ান এপিসোড অফ লিম্বস অর ট্রাঙ্ক। পুরো ফিটাল টোন এবং ফিটাল ব্রিদিং দুটাই পুরো আধা ঘন্টার মধ্যে একটা এপিসোড হলেই চলবে। ফিটাল টোনটা কি জিনিস? ফিটাল টোন হচ্ছে একটা এপিসোড হতে পারে, একটা বেশিও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা হতে হবে। সেটা হচ্ছে যে বাচ্চার হলো, মনে করেন যে হাতটা ফ্লেক্স হয়ে আছে, ফ্লেক্স থেকে বাচ্চা এক্সটেনশনে গেল, গিয়ে আবার পূর্বের জায়গায় ফেরত আসলো, আবার ফ্লেক্স হলো, এটাকে একটা এপিসোড ধরতে হবে। মনে করেন যে এক্সটেনশন, ফ্লেকশন আছে, ফ্লেকশন হয়ে এক্সটেনশন হয়েছে কিন্তু আবার ফ্লেকশন হয়নি, ওটাকে কোনো এপিসোড হিসেবে ধরা যাবে না।
এটা লিম্বের ক্ষেত্রে হতে পারে, আর লিম্ব দিয়ে দেখাটাই সহজ, আপার লিম্ব বা লোয়ার লিম্ব, হাত পা দিয়েই দেখা সহজ। বলা হয়ে থাকে হাতের মুঠি বন্ধ আছে, এটা খুলে আবার বন্ধ করলো, এটাকেও আপনি একটা এপিসোড হিসাবে কাউন্ট করতে পারেন। তো ঠিক ট্রাঙ্কের ক্ষেত্রেও এটা হতে পারে। সবচেয়ে সহজ হচ্ছে আপনি লিম্ব দিয়ে দেখবেন, আপার লিম্ব বা লোয়ার লিম্ব দিয়ে, যে ভাঁজ করে আছে হাত বা পা, খুললো, খুলে আবার ভাঁজে ফেরত আসলো, পূর্বের অবস্থায় ফেরত আসলো, দ্যাট মিনস ফ্লেক্সড আছে, এক্সটেনশন হয়ে আবার ফ্লেকশন হলো। হ্যাঁ, যে অবস্থায় আছে সেই অবস্থায় হলো আবার ফেরত এসছে, এটাকে আমরা ফিটাল টোন বলে থাকি। অ্যাটলিস্ট একটা এপিসোড পুরো আধা ঘন্টার মধ্যে হতে হবে। এটাও কিন্তু আপনি বিপিডিএফএলএসি দেখার সময় ঘটতে পারে ঘটনাটা, তো আপনি মার্কিং করে ফেললেন। আচ্ছা, এরপরে আসি অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, হার্ট রেটে পরে আসবো, তার আগে চলে আসি অ্যামনিওটিক ফ্লুইড। হ্যাঁ, অ্যামনিওটিক ফ্লুইডের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার আমরা এফআই মাপি 4টা কোয়াড্রেন্টে ভাগ করে, বা ডিপেস্ট সিঙ্গেল পকেট আমরা মেপে থাকি, যেটা আমরা প্রেগনেন্সি ক্লাসে জেনেছি। এখন আপনি ওই ডিপেস্ট সিঙ্গেল পকেটটা খুঁজে বের করবেন, যে মায়ের পুরো পেট আপনি অ্যাবডোমেন পুরো ভালো করে দেখে নিবেন যে কোথায় ফ্লুইড বেশি আছে। যেখানে ফ্লুইড বেশি আছে সেই ছবিটা আপনি ফ্রিজ করবেন, সেই অবস্থায় আপনি ফ্রিজ করবেন, ছবিটা ফ্রিজ হয়ে গেল। এরপরে আপনাকে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের ক্লাসে বলা হয়েছে যে আপনি লংগিটিউডিনালি সবচেয়ে বেশি ফ্লুইড যেখানে আছে, ডিপেস্ট ফ্লুইড যেখানে আছে, সেখানে লংগিটিউডিনালি ইনার টু ইনার আপনাকে মেজার করতে হবে। কিন্তু এই বায়োফিজিক্যাল প্রোফাইলের ক্ষেত্রে আপনাকে দুটো মেজারমেন্ট নিতে হবে, একটার পারপেন্ডিকুলারই আরেকটা। আপনি লংগিটিউডিনালি ইনার টু ইনার একটা মেজারমেন্ট নেবেন, তার পারপেন্ডিকুলারই ট্রান্সভার্সলি আপনি হচ্ছে ইনার টু ইনার আরেকটা মেজারমেন্ট নেবেন। দুটো মেজারমেন্টই কমপক্ষে 2 সেন্টিমিটার বা তার বেশি হতে হবে। মানে পারপেন্ডিকুলার দুটো মেজারমেন্ট নেবেন, দুটোই একটা এক আর একটা এক হয়েছে, দুটো মিলে 2 করলেন যোগ করে, সেটা না। যে একটা মেজারমেন্ট মনে করেন D1 আর একটা D2, D1 ও 2 সেন্টিমিটারের বেশি হতে হবে, D2 ও 2 সেন্টিমিটারের বেশি হতে হবে, এবং মেজারমেন্ট নিতে হবে পারপেন্ডিকুলারি। এখানে আমরা যে ভুলটা করে থাকি, অনেকেই একটা মেজারমেন্ট নেয় এবং এটা লংগিটিউডিনাল মেজারমেন্ট নেয় প্রেগনেন্সি প্রোফাইলের মতো, কিন্তু বায়োফিজিক্যাল প্রোফাইলে হচ্ছে লংগিটিউডিনালির পাশাপাশি পারপেন্ডিকুলার একটা তার মেজারমেন্টও নিতে হবে, এবং দুটোই 2 সেন্টিমিটার বা তার বেশি হতে হবে। যদি এরকম হয় আপনি 2 দিবেন, না হলে 0 দিবেন। আপনি মনে করেন যে 2 সেন্টিমিটার পাচ্ছেন না, 1.8 সেন্টিমিটার পাচ্ছেন, 1.6 সেন্টিমিটার পাচ্ছেন, আপনি 2 দিলেন না, 0 দিলেন না, 1 দিয়ে দিলেন, এটা করা যাবে না। আবার আপনি মনে করেন যে 2 সেন্টিমিটারের জায়গায় 4 সেন্টিমিটার পেয়েছেন, 6 সেন্টিমিটার পেয়েছেন, আপনি 2 এর জায়গায় 3 দিলেন, সেটাও করা যাবে না। হয় 0 দিতে হবে, নয় 2 দিতে হবে। কখন 2 দিব? যখন আমি পারপেন্ডিকুলারি দুটো মেজারমেন্ট 2 সেন্টিমিটার বা তার বেশি হবে প্রত্যেক আলাদা আলাদা ভাবে, তখন আমি 2 দিব, আর যদি না পাই 0 দিব। এখন বাচ্চা নড়ে উঠলো, একটা পকেট আপনি নিয়েছেন যেটা ছোট একটা পকেট, 2 এর কম আছে, এরকম না। সবচেয়ে বেশি ফ্লুইড যেখানে আছে, ডিপেস্ট পকেটটা আপনাকে নিতে হবে। সবচেয়ে বেশি ফ্লুইড যেখানে আছে সেখানে পারপেন্ডিকুলারি অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার আছে কিনা দুই দিকে, সেটা ইনার টু ইনার মেজারমেন্ট নিতে হবে। এবং যখন আপনি ফ্লুইডের মেজারমেন্ট নিচ্ছেন, তখন কিন্তু এই ফ্লুইডের মধ্যে কোনো ফিটাল পার্টস থাকা যাবে না, অ্যাম্বিলিক্যাল কর্ড থাকা যাবে না, প্লাসেন্টা থাকা যাবে না, শুধুমাত্র ফ্লুইডের মেজারমেন্ট হলো নিতে হবে। অ্যানিকুইক কুচকুচে কালো অংশ যেটা, শুধুমাত্র সেই অংশের হচ্ছে মেজারমেন্ট আমরা নিব। তো আমরা 4টা পয়েন্ট পেয়ে গেলাম: ফিটাল ব্রিদিং মুভমেন্ট, গ্রস বডি মুভমেন্ট, ফিটাল টোন, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। এই 4টাতে আমরা 2 2 2 2 করে 4 দুগুণে 8, 8-এর মধ্যে কত পেল? 8-এ 8 পেয়েছে, না 8-এ 6 পেয়েছে, না 8-এ 4, না 8-এ 2, না 8-এ 0। এটাই হচ্ছে আমার স্কোরিং। এইটুকুই কাজ আধা ঘন্টা জুড়ে আমাকে করতে হবে। তো আমরা যখন বিপিডিএফএলএসি নেই তখনই, বা কাজের ফাঁকে ফাঁকে গ্রস বডি মুভমেন্ট, ফিটাল টোল, অ্যামনিওটিক ফ্লুইডটা মেপে ফেলতে পারি যে কোনো সময়। শুধুমাত্র ফিটাল ব্রিদিং মুভমেন্টের জন্য অনেক সময় আমাদেরকে একটু অপেক্ষা করতে হয়। তখন আপনি মনে করেন যে বিপিডিএফএলএসি নিলেন, হার্ট রেট নিলেন, এএফআই মাপলেন, প্লাসেন্টা নিলেন, তারপরে অ্যামনিওটিক বায়োফিজিক্যাল প্রোফাইলে অ্যামনিওটিক ফ্লুইডের পারপেন্ডিকুলার মাপ নিয়ে নিলেন, এর মধ্যেই কিন্তু আপনি গ্রস বডি মুভমেন্ট গুলো পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারপর আপনি ফিটাল ব্রিদিং মুভমেন্ট দেখার জন্য লংগিটিউডিনালি বডিটা আনলেন, হাত পা তো চোখে পড়বেই।
এর মধ্যে ফিটাল টোনটা হয়তো পেয়ে গেলেন, বা ফিটাল টোন আর ব্রিদিং মুভমেন্টের জন্য আপনার অপেক্ষা করতে হবে। একটা পেলে আরেকটা, মনে করেন যে ব্রিদিং মুভমেন্ট পেয়ে গিয়েছেন, এবার হাত পা গুলো একটু খেয়াল করলেন যে টোন আপনি পাচ্ছেন কিনা, হ্যাঁ, বা টোন পেয়ে গিয়েছেন, ব্রিদিং মুভমেন্টের জন্য অপেক্ষা করলেন। তো এই আধা ঘন্টার মধ্যে এই একটা এপিসোড হলেই হচ্ছে চলছে। এই হচ্ছে বিষয়টা। এখন আসি ফিটাল হার্ট রেট, যেটা সিটিজি মেশিনের কথা আমি বলেছিলাম, এটাকে নন স্ট্রেস টেস্টও বলা হয়ে থাকে। এখানে অন্তত পক্ষে 30 মিনিটসে অন্তত পক্ষে 2টা এপিসোড হতে হবে বা তার বেশি হতে হবে। তো 2টা এপিসোড অন্তত পক্ষে হতে হবে 30 মিনিটসের মধ্যে। এখন এপিসোড গুলা কেমন, হঠাৎ করে ফিটাল হার্ট রেট বেড়ে যাবে, যত ছিল তার থেকে অন্তত 15 বিটস বেড়ে যাবে, এবং এটা 15 সেকেন্ড জুড়ে স্থায়ী হবে। মনে করেন যে ফিটাল হার্ট রেট ছিল 130, আপনি হঠাৎ করে পাচ্ছেন 146 বা 145 এরকম, এবং এটা বেশ 15 সেকেন্ড জুড়ে স্থায়ী হতে হবে। এখন কথা হচ্ছে যে কন্টিনিউয়াস ফিটাল হার্টবিট মনিটরিং তো আমরা আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে করতে পারি না। আমরা এম মোডে গিয়ে শুধু ওই মুহূর্তের ওই সেকেন্ডে ফিটাল হার্টবিট কত এটা আমরা হলো বের করতে পারি। আপনি মনে করেন যে আপনি যখন দেখা শুরু করলেন, তার 11th মিনিটে এসে আপনি হার্ট রেটটা মাপছেন, ওই 11তম মিনিটে, ওই সময়ে 11 মিনিট কত সেকেন্ডে আপনি দেখছেন, ওই সময়ে ঠিক ওই মুহূর্তে হার্টবিট কত সেটা আপনি বের করতে পারলেন। তারপরের মুহূর্তে কত, এটা তো 15 সেকেন্ড জুড়ে স্থায়ী হতে হবে। তো 15 সেকেন্ড জুড়ে স্থায়ী হলে 15 বার আপনার হার্ট রেট নিতে হবে, এবং এটা তাও পরপর তো নেওয়া পসিবল না। দ্যাট মিনস হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং, যে ফিটা আইসিইউতে যেমন আমরা পেশেন্টের হার্ট রেট কত কন্টিনিউয়াস মনিটরিং করছি, সেটা কিন্তু আল্ট্রাসোনো মেশিনের পক্ষে সম্ভব না। আল্ট্রাসোনো মেশিনে যে আমরা হার্ট রেটটা মেপে থাকি, সেটা ওই মুহূর্তের ওই সেকেন্ডের হার্ট রেট। হ্যাঁ, এই জন্য হচ্ছে আল্ট্রাসোনো মেশিনে, ভবিষ্যতে হয়তো মেশিন আবিষ্কৃত হবে, তখন করা যাবে, কিন্তু আল্ট্রাসোনো মেশিনে হচ্ছে এই এনএসটি টেস্টটা পসিবল না, এটার জন্য সিটিজি মেশিনের প্রয়োজন হয়। আমি ক্লাসের লাস্টের দিকে সিটিজি মেশিন নিয়ে আপনাদের বলবো। তাহলে এই যে বায়োফিজিক্যাল প্রোফাইল আমরা স্কোরিং করছি, এটা আমি একটু রিপিট করি বিষয়টা। সেটা হচ্ছে যে আমরা প্রথমে কি কি দেখছি, একটা পয়েন্ট হচ্ছে ফিটাল ব্রিদিং মুভমেন্ট, একটা আগে দেখতে হবে একটা পরে দেখতে হবে, এরকম কোনো সিরিয়াল নেই। আপনি যখন যেটা পাবেন সেটাতে আপনি মার্কিং করে ফেলবেন। এখন ফিটাল ব্রিদিং মুভমেন্টটা আমি বলেছি ডায়াফ্রাম বা কিডনি নড়াচড়া করবে, 30 মিনিটস জুড়ে আমরা দেখব। এর মধ্যে ডায়াফ্রাম বা কিডনি নড়াচড়া করবে, ঘন ঘন নড়বে এবং কন্টিনিউয়াস নড়বে, এবং এটা 30 সেকেন্ড জুড়ে স্থায়ী হবে। তাহলে এটাকে একটা এপিসোড হিসাবে কাউন্ট করব এবং 2 দিব। যদি লেস দেন 30 সেকেন্ড হয় বা না হয়, সেক্ষেত্রে আমরা 0 দিব। আচ্ছা, এখন এই যে ডায়াফ্রামটা আমরা কিভাবে চিনবো, এই যে লঙ্গিটিউডিনালি ফিটাসের বডি আমরা নিয়ে এসেছি, এদিকে অ্যাবডোমেন এদিকে চেস্ট, বুঝতে পারছি অ্যাবডোমেনে আমরা ইউরিনারি ব্লাডার দেখবো, স্টমাক দেখবো, যেগুলো দেখে আমরা হচ্ছে অ্যাবডোমেন চিনবো। আর হচ্ছে এই যে হার্ট দেখে আমরা চিনতে পারছি যে এটা চেস্ট। অ্যাবডোমেন এবং হার্টের মাঝখানে দেখেন চিকন একটা কালো লাইন দেখা যাচ্ছে, যেটা অ্যাবডোমেন এবং থোরাক্সকে আলাদা করেছে। এটাই হচ্ছে ডায়াফ্রাম। এই হাইপোইকুইক লিনিয়ার যে হেয়ারলাইন স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, এটাই হচ্ছে ডায়াফ্রাম। হ্যাঁ, এটা ডায়াফ্রামের নড়াচড়াটা আমরা এখানে ছিপ ফেলে বসে থাকার মতো, মাছ ধরার সময় যেমন ছিপ ফেলে বসে থাকে, ওরকম অন্যান্য কাজ শেষ হয়ে গেলে আপনি ব্রিদিং মুভমেন্টের জন্য ছিপ ফেলে বসে থাকবেন। আচ্ছা, এরকম একটা বিষয়। অথবা আপনি যেটা করতে পারেন যে স্পাইন ধরে গেলেন, স্পাইনের শেষ মাথায় হচ্ছে আমরা কিডনিটা দেখতে পাই, ওই কিডনির নড়াচড়া দিয়েও আমরা হচ্ছে ব্রিদিং মুভমেন্টটা দেখতে পারি। আচ্ছা, থার্টি মিনিটসে হলো একটা এপিসোড হতে হবে। এরপরে আমরা আসি যে ফিটাল গ্রস বডি মুভমেন্ট। গ্রস বডি মুভমেন্ট তো আমি বলেই দিয়েছি যে শুধু হাত নড়বে, শুধু আপার লিম্ব নড়বে বা লোয়ার লিম্ব নড়বে, বা স্পাইন নড়ে উঠলো, অথবা টোটালি বডিটা নড়ে উঠলো। টোটালি যখন নড়ে উঠবে, মাল্টিপল মুভমেন্ট এট এ টাইম একই সাথে যখন হবে, ওটাকে একটা মুভমেন্ট হিসাবে কাউন্ট করব। আবার শুধু আপার লিম্ব নড়লো বা শুধু লোয়ার লিম্ব নড়লো, সেটাকেও আমরা একটা মুভমেন্ট হিসাবে কাউন্ট করব। এই 30 মিনিটস এর মধ্যে 3 অর মোর যদি হয়, অন্তত পক্ষে 3টা বা তার বেশি যদি গ্রস বডি মুভমেন্ট হয় আমরা 2 দিব, তার কম যদি হয় তখন আমরা 0 দিব। আচ্ছা, হ্যাঁ,
এখন এই যে হাত পা যে কোনো কিছু হচ্ছে নড়াচড়া করতে পারে। এখন চলে আসি ফিটাল টোন। ফিটাল টোনের কথা বলেছি যে ফ্লেকশন আছে, লিম্বস, আপার লিম্ব বা লোয়ার লিম্ব ফ্লেকশন আছে, ফ্লেকশন থেকে এক্সটেনশন হয়ে গেল, আবার পুনরায় পূর্বের জায়গায় ফেরত আসলো, ফ্লেকশন হলো, মানে ফ্লেকশন ছিল এক্সটেনশন হয়ে আবার ফ্লেকশন হলো, অর্ধেক হলে হবে না, ওটাকে আপনি একটা এপিসোড হিসাবে কাউন্ট করবেন। পুরো 30 মিনিটে একটা এপিসোড হলেই, অ্যাটলিস্ট একটা এপিসোড হলেই চলবে। আচ্ছা, এখন আর যদি না হয় তখন আমরা এটাকে 0 দিব। আচ্ছা, এই যে ফ্লেকশন আছে, হাত এক্সটেনশন করে আবার ফ্লেকশন হয়ে গেল, তখন আপনি এটাকে একটা এপিসোড হিসাবে কাউন্ট করবেন। শুধু ফ্লেকশন থেকে এক্সটেনশন হয়েছে সেটাকে এপিসোড হিসাবে কাউন্ট করা যাবে না। হ্যান্ডও নেওয়া যায়, হ্যান্ড মুঠি আছে, খুললো, খুলে আবার মুঠি করলো, সেটাকেও একটা এপিসোড হিসাবে কাউন্ট করা যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসি যে অ্যামনিওটিক ফ্লুইড, সেটা এখানে 1 সেন্টিমিটার আছে, এটা কেটে 2 সেন্টিমিটার করতে হবে। আগে পুরনো যে বায়োফিজিক্যাল প্রোফাইলে আমি শুরুতেই বলেছি অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক মডিফিকেশন ভ্যারিয়েশন আনা হয়েছে। আগে 1 সেন্টিমিটার কাউন্ট করা হতো, এখন এটা হচ্ছে 2 সেন্টিমিটার। হ্যাঁ, দুইটা পারপেন্ডিকুলার, সবচেয়ে ডিপেস্ট পকেট বের করে দুইটা পারপেন্ডিকুলার প্লেনে হচ্ছে আপনাকে অন্তত পক্ষে প্রত্যেকটাতে অন্তত পক্ষে 2 সেন্টিমিটার করে ফ্লুইড থাকতে হবে ইনার টু ইনার। এবং যখন ফ্লুইডের মাপ নিব, ফ্লুইডের ভিতরে কোনো ফিটাল বডি পার্টস, প্লাসেন্টা, আম্বিলিকাল কর্ড এগুলো কিছু থাকা যাবে না। যদি পেয়ে যান তাহলে 2 দিবেন, না পেলে 0। আচ্ছা, আর সিটিজি মেশিনে নন স্ট্রেস টেস্ট যেটা, সেটা সিটিজি মেশিনে হবে, সেটার মার্কিং আমরা করব না। এই যে সিটিজি মেশিনটা এরকম ইসিজির মতো গ্রাফ বের হয়, এই মায়ের অসকালটেট করে মায়ের পেটে যে ফিটাল হার্টটা কোথায় আছে ওটা, ওই জায়গাটাকে আগে মার্কিং করা হয়। মার্কিং করে তারপরে একটা বেল্টের মতো আছে, সিটিজি মেশিনের সাথে থাকে, বেল্টটা পরিয়ে দেওয়া হয়, এবং একটা অংশ একটা সুইচের মতো থাকে যেটা মায়ের হাতে দিয়ে দেওয়া হয়। প্রত্যেকবার বাচ্চা নড়াচড়া করলে মাকে বলা হয় যে এই বাটনটায় প্রেস করবেন, এবং পাশাপাশি সিটিজি মেশিনে মনিটর করা হয় বাচ্চার নড়াচড়া বা ইউটেরাইনের কন্ট্রাকশনের যেই প্রেসিং, ওটার সাথে বাচ্চার নড়াচড়া হচ্ছে কম্পেয়ার করে সিটিজি মেশিনে একটা রিপোর্ট দেয়া হয়। এটা আমাদের কাজ না, সেটা হচ্ছে সিটিজি মেশিনে বাচ্চার হার্ট রেট এক্সিলারেশনটা হঠাৎ 15 সেকেন্ড বেড়ে গেল কিনা এটা দেখা হয়। যদি 15 বিট বেড়ে গেল কিনা এবং এটা হচ্ছে 30 সেকেন্ড জুড়ে স্থায়ী হলো কিনা এটা দেখা হয়। যদি হয় তাহলে 1 দেওয়া হয়। হ্যাঁ, 15 সেকেন্ড, 15 বিট পার মিনিট, 15 সেকেন্ড জুড়ে স্থায়ী হলো কিনা হচ্ছে এটা দেখা হয়, হলে 2 না হলে 0। কাজে এটা সিটিজি মেশিনের গ্রাফ স্টাডি করে এটার সিদ্ধান্ত নিতে হবে। আমরা নন স্ট্রেস টেস্টে কোনো মার্কিং করব না। আচ্ছা, এখন এই যে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল স্কোরিং করলাম, এটার ম্যানেজমেন্ট প্রোটোকলটা কিন্তু 10-এর ভিতরে। তার মানে হচ্ছে এই ম্যানেজমেন্ট প্রোটোকলটা ডিসাইড করবেন ক্লিনিশিয়ান, আপনি না। কিন্তু আপনাকে জানতে হবে, যেহেতু আপনি ফিটাসটা দেখছেন, এই ম্যানেজমেন্ট প্রোটোকল সম্পর্কে আপনাকে জানতে হবে। এই জন্য বলা, সেটা হচ্ছে যে আমরা 4টা বিষয়ে মার্কিং করছি, 4 দুগুণে 8 আর সিটিজি 2, 10, টোটাল স্কোর হচ্ছে 10। এখন আপনি 8-এ 8 দিয়েছেন, ওটাতেও 2 পেয়েছে, টোটাল 10-এ 10 পেল। হ্যাঁ, তাহলে কি বুঝতে হবে, ইন্টারপ্রিটেশনটা কি? 10-এ 10 বুঝাই যাচ্ছে যে ফিটাস নর্মাল আছে এবং লো রিস্ক ফর ক্রনিক অ্যাসফিক্সিয়া, ক্রনিক অ্যাসফিক্সিয়া রিস্ক কম। তাহলে ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি হবে? ম্যানেজমেন্ট প্রোটোকলটা হবে রিপিট টেস্টিং এট উইকলি ইন্টারভালস, সপ্তাহে একবার করে এই টেস্ট রিপিট করতে হবে। যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে অথবা পোস্ট ডেটেড প্রেগনেন্সি হয়, মোর দেন 42 উইকস জেস্টেশন হয়, সেক্ষেত্রে সপ্তাহে 2 বার রিপিট করতে হবে। এখন আমাদের দেশে পোস্ট ডেটেড প্রেগনেন্সি 42 উইকস এর বিষয় পরে খুব বেশি কিন্তু আপনি পাবেন না। ডায়াবেটিস যদি থাকে সেই ক্ষেত্রে সপ্তাহে 2 বার, তা না হলে সপ্তাহে একবার রিপিট করলেই চলবে। এই পেশেন্ট নর্মাল, 10-এ 10 পেয়েছে, এই পেশেন্ট নর্মাল। এটা এবং এই 10 নাম্বারটা কিসের উপরে? সেটা হচ্ছে যে আমি 4টা পয়েন্ট দেখেছি, 4 দুগুণে 8 এবং সিটিজি মেশিন 2, টোটাল 10। হ্যাঁ, কাজেই এই 10-এর স্কোরের ম্যানেজমেন্ট প্রোটোকলটা ক্লিনিশিয়ান ডিসিশন নেবেন। এমন যদি হয় যে সিটিজি মেশিনের কাজ আগে সেরে এসছে, সিটিজির স্কোর আপনি জানেন,
তার সাথে আপনার স্কোর যোগ করে আপনি মুখে মুখে যোগ করে স্কোরটা নিজে মনে মনে করলেন। পেশেন্টের পার্টি যদি জানতে চাই আপনি হচ্ছে কাউন্সেলিং করতে পারবেন। কিন্তু এখানেও বিষয় আছে, অনেক ক্লিনিশিয়ানই হচ্ছে সনোলজিস্টের কাউন্সেলিং পছন্দ করেন না। তো এক্ষেত্রে আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নিবেন। আচ্ছা, স্কোর 8 পাওয়া গিয়েছে, টোটাল 5টা পয়েন্টে 10-এ 8 পেয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে, এটাও নর্মাল ইনফেন্ট এবং লো রিস্ক ফর ক্রনিক অ্যাসফিক্সিয়া। এই ক্ষেত্রেও ক্রনিক অ্যাসফিক্সিয়ার কোনো রিস্ক নেই, 1 সপ্তাহে পর টেস্টটা রিপিট করলেই হবে। কিন্তু পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে বা পোস্ট ডেটেড প্রেগনেন্সি হয় মোর দেন 42 উইকস, সেই ক্ষেত্রে টেস্টটা সপ্তাহে 2 বার করতে হবে। আর একটা বিষয়, পেশেন্টের যদি অলিগোহাইড্রামনিওস থাকে, দ্যাট মিনস আপনি যে 4টা পয়েন্ট দেখেছেন সেখানে ফ্লুইডের একটা পয়েন্ট ছিল। হ্যাঁ, এই যে 10-এ যে 8 পেয়েছে, 2 কম পেয়েছে, এই 2 যদি ফ্লুইডের কারণে কম পেয়ে থাকে, ফ্লুইডের যদি 0 পেয়ে থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে অলিগোহাইড্রামনিওস যদি থাকে সেক্ষেত্রে ডেলিভারি করিয়ে ফেলতে হবে। আচ্ছা, চলে আসি যে 10-এ 6 পেয়েছে, এদের ক্ষেত্রে ক্রনিক অ্যাসফিক্সিয়া আপনি সাসপেক্ট করছেন। ম্যানেজমেন্ট কি হবে, টেস্টটা 4 থেকে 6 ঘন্টা পরে আবার রিপিট করতে হবে এবং যদি অলিগোহাইড্রামনিওস থাকে সেক্ষেত্রে ডেলিভারি করিয়ে ফেলতে হবে। স্কোর 4, 10-এ 4 পেয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রেও ক্রনিক অ্যাসফিক্সিয়া সাসপেক্ট করা হচ্ছে। সেই ক্ষেত্রে পেশেন্টের জেস্টেশনাল এজ খেয়াল করতে হবে। যদি 36 উইকসের বেশি হয় জেস্টেশনাল এজ এবং সবকিছু ফেভারেবল থাকে, ডেলিভারি করিয়ে ফেলতে হবে। যদি 36 উইকসের কম হয় জেস্টেশনাল এজ এবং হচ্ছে আপনি ডিপেস্ট পকেটে ফ্লুইড কম পেয়েছেন, 2 সেন্টিমিটারের কম ফ্লুইড পেয়েছেন, তখন এই টেস্টটা 24 ঘন্টা পরে আবার রিপিট করতে হবে। রিপিট করার পরেও যদি স্কোর 4 থাকে বা 4-এর কম থাকে, সেক্ষেত্রে ডেলিভারি করিয়ে ফেলতে হবে। তাহলে স্কোর 4 পেলে ম্যানেজমেন্ট প্রোটোকলটা একটু জটিল। 36 সপ্তাহের বেশি থাকলে, ফেভারেবল থাকলে ডেলিভারি করিয়ে ফেলবেন। 36 সপ্তাহ কম যদি থাকে এবং ফ্লুইড যদি কম থাকে, সেক্ষেত্রে 24 ঘন্টা পর রিপিট করতে হবে। 24 ঘন্টা পরেও রিপোর্ট রেজাল্ট যদি 4 আসে বা 4-এর কম আসে, ডেলিভারি করিয়ে ফেলতে হবে, জেস্টেশনাল এজ যতই হোক। তার কারণ এই পেশেন্টের অ্যাসফিক্সিয়া আছে, কন্টিনিউ করলে বাচ্চাটা সার্ভাইভ নাও করতে পারে। আচ্ছা, চলে আসি বায়োফিজিক্যাল প্রোফাইল 2 পেয়েছেন বা 0 পেয়েছেন, সেই ক্ষেত্রে স্ট্রং সাসপিশন ফর ক্রনিক অ্যাসফিক্সিয়া, একদম মানে কঠিন ভাবে ক্রনিক অ্যাসফিক্সিয়া আপনি সাসপেক্ট করছেন। সেই ক্ষেত্রে কি শুধুমাত্র এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিতে হচ্ছে টেস্ট এক্সটেন্ড করতে বলে, আবার 120 মিনিট করে পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারেন, যে আর কোনো নাম্বার স্কোরিং তাকে দেওয়া যাচ্ছে কিনা। এবং যদি স্কোর যদি ওই রকমই থাকে, সেই ক্ষেত্রে জেস্টেশনাল এজ যাই হোক না কেন ডেলিভারি করিয়ে ফেলতে হবে, এই বাচ্চা সার্ভাইভ করবে না যদি প্রেগনেন্সি কন্টিনিউ করা হয়। তো এটা হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইলের ম্যানেজমেন্ট প্রোটোকল। আচ্ছা, এইটা আপনাদের বইয়ে আছে, এটা হলো আবার আমরা দেখে নেব। এখন এখানে একটা কঠিন বিষয় আছে, আমরা একটু কঠিনের মধ্যে চলে এসেছি। এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা এই যে প্রশ্ন হচ্ছে যে আমরা কেন দেখছি এই পয়েন্টগুলা, এই যে ব্রিদিং মুভমেন্ট দেখছি, গ্রসফিটাল মুভমেন্ট দেখছি, টোন দেখছি, ফ্লুইড দেখছি, এগুলো কেন দেখছি, কারণটা কি? হ্যাঁ, এই এই আপনি বাচ্চার নড়াচড়া দিয়ে আমি অ্যাসফিক্সিয়া কিভাবে বুঝে গেলাম? হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে যে এই যে নড়াচড়া গুলা, মুভমেন্ট গুলা, বিভিন্ন নড়াচড়া গুলা, এগুলা কিন্তু এই ফাংশন গুলো কন্ট্রোল করছে কিন্তু ব্রেইনের বিভিন্ন সেন্টার। এখন এই যেই সেন্টার এই ফাংশন গুলো কন্ট্রোল করছে, সেই সেন্টার কখন ডেভেলপ করে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন প্রথমে আসি যে ফিটাল টোন। ফিটাল টোনটাকে কন্ট্রোল করে হচ্ছে ব্রেইনের কর্টেক্স, সাবকর্টিক্যাল এরিয়া, এবং এটা 7.5 থেকে 8.5 উইকসে এই এরিয়াটা ডেভেলপ করে। খেয়াল করেন, ফিটাল টোন যে এরিয়াটা কন্ট্রোল করে, দ্যাট মিনস হচ্ছে ব্রেইনের কর্টেক্স, সাবকর্টিক্যাল এরিয়া, এই এই অংশটুকু ডেভেলপ করে 7.5 থেকে 8.5 সপ্তাহ, 7.5 থেকে 8.5 উইকস অফ জেস্টেশনে এই এরিয়াটা ডেভেলপ করে যায়। তার মানে ফিটাল টোন তৈরি হয়ে গেল, আপনি 7.5 থেকে 8.5 সপ্তাহের পরেই কিন্তু ফিটাল টোন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে আসি পরের পয়েন্ট, ফিটাল মুভমেন্ট, গ্রস ফিটাল মুভমেন্ট।
গ্রস ফিটাল মুভমেন্টের ফাংশনটা কন্ট্রোল করে ব্রেইনের কর্টেক্স নিউক্লিয়াই। হ্যাঁ, কর্টেক্সের নিউক্লিয়াই হচ্ছে এটা কন্ট্রোল করে, এবং এই কর্টেক্স নিউক্লিয়াই হচ্ছে ডেভেলপ করে 9 উইকস অফ জেস্টেশন। তাহলে 9 সপ্তাহের পরে আপনি ব্রিটাল গ্রস মুভমেন্টও দেখতে পাচ্ছেন। এবার আসি ব্রিদিং মুভমেন্ট। ব্রিদিং মুভমেন্ট হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলের যে ভেন্ট্রাল সারফেস আছে, ফোর্থ ভেন্ট্রিকলের ভেন্ট্রাল সারফেস ব্রিদিং মুভমেন্টটা কন্ট্রোল করে, এবং এই এরিয়াটা ডেভেলপ করে 20 থেকে 21 উইকস। তাহলে আপনি ব্রিদিং মুভমেন্ট দেখতে চাইলে আপনাকে 20 থেকে 21 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 20-21 সপ্তাহের পরে গিয়ে আপনি ব্রিদিং মুভমেন্টটা দেখতে পাবেন। আর অ্যামনিওটিক ফ্লুইড যেটা, সেটা হচ্ছে কিডনির স্ট্যাটাসের উপরে অনেকখানি ডিপেন্ড করে। আমরা জানি যে কিডনি 12 উইকস এর মধ্যে ডেভেলপ করে যায়। হ্যাঁ, আর কার্ডিয়াক যে এনএসটি টেস্ট, যেটা সিটিজি মেশিনে করা হয়, কার্ডিয়াক ফাংশনটা কন্ট্রোল করে হচ্ছে পোস্টেরিয়র হাইপোথ্যালামাস, মেডুলা। এরাও কিন্তু গিয়ে হচ্ছে লেট সেকেন্ড ট্রাইমেস্টার বা আর্লি থার্ড ট্রাইমেস্টারে গিয়ে ডেভেলপ করে। কাজেই কার্ডিয়াক নন স্ট্রেস টেস্টের রিপোর্ট, সঠিক রিপোর্ট পেতে হলে আপনাকে আর্লি থার্ড ট্রাইমেস্টার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এই জন্য বলা হয়ে থাকে যে এই যে সবগুলো পয়েন্ট আপনাকে দেখতে হবে, এই পয়েন্টগুলো আপনি 25 সপ্তাহের আগে পাবেন না। হ্যাঁ, আপনি 19 সপ্তাহে করতে চাচ্ছেন, তখন তো ব্রিদিং মুভমেন্টের যে কন্ট্রোলিং সেন্টার ভেন্ট্রাল সারফেস অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, সেটা তো ডেভেলপই করে 20-21 সপ্তাহে। কাজে 20-21 সপ্তাহের আগে আপনি ব্রিদিং মুভমেন্ট পাচ্ছেন না। কার্ডিয়াকের ফাংশন নন স্ট্রেস টেস্টটা যেটা আপনি করতে চাচ্ছেন, এই সেন্টারটা লেট সেকেন্ড ট্রাইমেস্টার বা আর্লি থার্ড ট্রাইমেস্টারে গিয়ে হচ্ছে ডেভেলপ করছে। তার আগে তো আপনি এনএসটি টেস্টের রেজাল্ট পাচ্ছেন না। এই জন্য 25 সপ্তাহের পরে গিয়ে বায়োফিজিক্যাল প্রোফাইল করা হয়, এবং 25 সপ্তাহের পরে আপনি যে কোনো সময়ে বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারেন। এইখানে একটা বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে মুভমেন্ট গুলো, হ্যাঁ, এই মুভমেন্ট গুলোকে কে করছে? ব্রেইনের বিভিন্ন সেন্টার এই মুভমেন্ট গুলোকে কন্ট্রোল করছে, এবং এই যে ব্রেইনের সেন্টার গুলো, এদের কি হয়? হাই অক্সিজেন ফ্লো দরকার পড়ে। এখন বাচ্চার অ্যাসফিক্সিয়া হলে কি হবে? ব্রেইনে অক্সিজেন ফ্লো কমে যাবে। ব্রেইনে অক্সিজেন ফ্লো কমে গেলে ওই সেন্টার গুলো কম কম কাজ করবে। কম কম কাজ করলে মুভমেন্টের, বাচ্চার বিভিন্ন রকম মুভমেন্ট কমে যাবে, এবং মুভমেন্ট কমে যাওয়া দিয়ে আপনি বুঝবেন যে এর আসলে অ্যাসফিক্সিয়া ডেভেলপ করেছে। অ্যাসফিক্সিয়া তো আপনি বাচ্চার চোখে দেখতে পাচ্ছেন না, আপনি এই মুভমেন্ট গুলো দেখে বুঝতে পারছেন যে ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে গিয়েছে, এই জন্য মুভমেন্ট গুলো কম হচ্ছে, এবং অক্সিজেন সাপ্লাই কম হয়েছে, তার মানে বাচ্চার অ্যাসফিক্সিয়া ডেভেলপ করেছে। এই জন্য আমরা হচ্ছে এই মুভমেন্ট গুলো দিয়ে বাচ্চার অ্যাসফিক্সিয়া সাসপেক্ট করতে পারি। এখন এই যে ব্রেইনের যে সেন্টার গুলো কোনটা কত উইকসে ডেভেলপ করে, এটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি। আবার একটু বলি, ফিটাল টোন এটা কন্ট্রোল করে কর্টেক্স বা সাবকর্টিক্যাল এরিয়া, এই এরিয়া ডেভেলপ করে 7.5 থেকে 8.5 উইকসে। ফিটাল গ্রস ফিটাল মুভমেন্ট কর্টেক্সের নিউক্লিয়াই কন্ট্রোল করে, এটা 9 উইকসে গিয়ে ডেভেলপ করে। ব্রিদিং মুভমেন্ট কন্ট্রোল করে ফোর্থ ভেন্ট্রিকলের ভেন্ট্রাল সারফেস, এটা ডেভেলপ করে 20 থেকে 21 উইকসে। ফ্লুইড রেনাল ফাংশনের উপর ডিপেন্ড করে 12 উইকসে। কার্ডিয়াক নন এসটি টেস্ট যেটা আমরা করি, এটা কন্ট্রোল করে পোস্টেরিয়র হাইপোথ্যালামাস, মেডুলা, এবং এটা ডেভেলপ করে লেট সেকেন্ড ট্রাইমেস্টার অথবা আর্লি থার্ড ট্রাইমেস্টারে। এবং এখন এই যে এখানে বায়োফিজিক্যাল প্রোফাইলে একটা লাইন আপনাকে সবসময় মনে রাখতে হবে, কারণ অনেকে যেটা করে সেটা হচ্ছে যে আন্দাজে একটা মার্কিং টার্কিং করে প্রেগনেন্সি প্রোফাইল করলো, দেখে মনে হলো বাচ্চা নড়াচড়া ঠিক আছে, ঠিক আছে, এই সবকিছুতে 2 2 0 একটা কিছু গোজামিল পাকিয়ে লিখে দিলাম। এটা কিন্তু করা যাবে না। এটার কিন্তু একটা সিরিয়াল আছে, যেটা দেখে আপনি যদি আন্দাজে বসিয়ে দেন সেটা বোঝা যাবে। যেমন কেন বলছি, এই যে এখানে একটা কথা মনে রাখতে হবে যে আর্লি টু অ্যাপিয়ার, লেট টু ডিসঅ্যাপিয়ার, এই লাইনটা বারবার লিখে রাখবেন বায়োফিজিক্যাল প্রোফাইল পুরো লেকচারের মধ্যে। একটা লাইনে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্লি টু অ্যাপিয়ার, লেট টু ডিসঅ্যাপিয়ার। ব্রেইনের যে কন্ট্রোলিং সেন্টার গুলো, যেগুলো মুভমেন্টকে কন্ট্রোল করছে, ওগুলো যত আর্লি অ্যাপিয়ার করে তত দেরিতে ডিসঅ্যাপিয়ার হয়। তার মানে তার অক্সিজেন ফ্লো একদম যখন কমে যাবে, সবার শেষে গিয়ে
ওই সেন্টারটা, যে সেন্টারটা সবার আগে ডেভেলপ করেছিল, সে হচ্ছে ডিসঅ্যাপিয়ার করবে সবার শেষে। এখন সবার আগে কে ডেভেলপ করেছিল? ফিটাল টোন। ফিটাল টোন 5.5 থেকে 8.5 সপ্তাহে ডেভেলপ করেছিল। আর্লি টু অ্যাপিয়ার, লেট টু ডিসঅ্যাপিয়ার। ফিটাল টোন সবার শেষে যাবে, হ্যাঁ, একদম লাস্টে ফিটাল টোন অ্যাবসেন্ট পাবেন। এখন আপনি তার মানে আপনি ফিটাল টোন অ্যাবসেন্ট পাচ্ছেন, তার মানে অবশ্যই ফিটাল মুভমেন্ট, ব্রিদিং মুভমেন্ট, এনএসটি এগুলাতে 0 পেয়েছে। হ্যাঁ, আপনি ফিটাল টোনে 0 দিয়েছেন কিন্তু ফিটাল মুভমেন্টে 2 দিয়ে রাখলেন, ব্রিদিং মুভমেন্টে 2 দিয়ে রাখলেন, তাহলে বুঝতে হবে এখানে আপনি গোজামিল দিয়েছেন, ঠিকঠাক মতো দেখেননি। হ্যাঁ, কারণ ফিটাল টোন সবার শেষে যাবে, আর্লি টু অ্যাপিয়ার, লেট টু ডিসঅ্যাপিয়ার। তাহলে সবার শেষে যাবে ফিটাল টোন। তার তার তারপর তার সিরিয়াল যদি করি আমরা, ফিটাল টোন, তারপরে তার আগের সিরিয়ালে আছে ফিটাল মুভমেন্ট। হ্যাঁ, ফিটাল টোন থেকে 7.5 থেকে 8.5 সপ্তাহ, ফিটাল মুভমেন্ট হচ্ছে 9 সপ্তাহ। তাহলে লাস্টের দিক থেকে যদি আপনি ধরেন সিরিয়াল, তাহলে ফিটাল টোন সবার শেষে যাবে, তার আগে সিরিয়ালে রয়েছে ফিটাল মুভমেন্ট, তার আগে সিরিয়ালে রয়েছে ব্রিদিং মুভমেন্ট 20 থেকে 21 সপ্তাহ, তার আগের সিরিয়ালে রয়েছে এনএসটি। তাহলে সবার আগে এনএসটি তে 0 আসবে, তারপরে গিয়ে ব্রিদিং মুভমেন্টে 0 আসবে, তারপরে ফিটাল গ্রস ফিটাল মুভমেন্টে 0 আসবে, এবং সবার শেষে গিয়ে কিন্তু ফিটাল টোনে 0 আসবে। ফিটাল টোনে 0 দিয়েছেন, অন্যগুলোতে 2 দিয়ে রেখেছেন, তার মানে বুঝতে হবে যে আপনি ঠিকঠাক মতো দেখেননি। সিরিয়ালটা খেয়াল করতে হবে, ফিটাল টোন, ফিটাল লাস্টের দিক থেকে যদি আপনি সিরিয়াল করি সেক্ষেত্রে ফিটাল টোন, ফিটাল গ্রস মুভমেন্ট, ব্রিদিং মুভমেন্ট, কার্ডিয়াক এনএসটি। কার্ডিয়াক এনএসটিটা যদিও নন স্ট্রেস টেস্ট যেটা, সেটা যদিও সিটিজি মেশিনে করা হয়ে থাকে, এটা আমার করার কথা নয়। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আর্লি টু অ্যাপিয়ার, লেট টু ডিসঅ্যাপিয়ার। যেই কন্ট্রোলিং সেন্টার সবার আগে ডেভেলপ করে সে সবার শেষে ডিসঅ্যাপিয়ার করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে মডিফাইড, ইদানিং যে লেটেস্ট আপডেট সেটা হচ্ছে মডিফাইড বায়োফিজিক্যাল প্রোফাইল নামে একটা এসছে, মানে একটা প্রোটোকল অনেকে ফলো করে। সেটা হচ্ছে যে এক্সাম টাইম কমানোর জন্য এবং র্যাপিড ডিসিশন নেওয়ার জন্য এটা করা হয়। এখানে শুধু দুটো পয়েন্ট দেখা হয়, এনএসটি দেখা হয় আর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটা দেখা হয়। তো এনএসটিটা সিটিজি মেশিনে করে ফেলে, আপনি শুধু অ্যামনিওটিক ফ্লুইডটা পারপেন্ডিকুলার, সবচেয়ে ডিপেস্ট পকেট বের করে পারপেন্ডিকুলার দুই দিকে 2 সেন্টিমিটার আছে কিনা দেখে দিলেন। এটা হচ্ছে যে মানে সিভিয়ার অ্যাসফিক্সিয়া আপনি সন্দেহ করছেন, ক্লিনিশিয়ান সময় তাড়াতাড়ি যেন ডিসিশন নিতে পারে, আধা ঘন্টা করে দেখতে গেলে বাচ্চাটা আরো খারাপ হয়ে যাবে, একদম র্যাপিড ডিসিশন নেওয়ার জন্য এক্সাম টাইম কমিয়ে এটা করা হয়। এটাকে মডিফাইড বা ফিজিক্যাল প্রোফাইল বলা হয়। কোনো কোনো ক্লিনিশিয়ান এটা ফলো করে থাকে, বিশেষ করে হসপিটাল বেসড যদি আপনি কাজ করেন, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট এই হেল্পটা অনেক সময় করতে হয়। এটাকে মডিফাইড বাই ফিজিক্যাল প্রোফাইল বলা হয়ে থাকে। অনেকে এটা এই লেটেস্ট টেস্টে এটা অনেকে মানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য, বাচ্চাটাকে বাঁচানোর জন্য স্যার হচ্ছে এই ইয়েটা করে থাকে। এখন বাচ্চার কিন্তু ফিটাসের কিন্তু স্লিপিং প্যাটার্ন বলে একটা, স্লিপিং টাইম বলে একটা বিষয় আছে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে বাচ্চা স্লিপ সাইকেলে রয়েছে, নড়াচড়া করছে না, আপনি ওটাকে বাচ্চার কোনো সমস্যা হিসাবে ধরে নিচ্ছেন। এই জন্য বলা, এই যে স্লিপিং যে সাইকেলটা বাচ্চা 20 মিনিটস, এই জন্য আমাদেরকে বলা হয় যে 30 মিনিটস ধরে আপনি দেখবেন। কাজে 30 মিনিটসের কম আপনি কখনোই দেখবেন না, তাহলে কিন্তু রিপোর্ট ভুল আসবে। এবং সবচেয়ে বেটার হচ্ছে মাকে ভরপেট খাইয়ে তারপর দেখা, বাচ্চা নড়াচড়া ভালো বোঝা যায়। এবং ইদানিং হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল এক সময়ের জন্য ভালো ছিল, বায়োফিজিক্যাল প্রোফাইলকেও হার মানিয়ে দিয়েছে এরকম একটা টেস্ট এখন এসছে যেটা কালার ডপলার। যে আপনি বাচ্চার হাইপোক্সিয়া ডেভেলপ করলো, খারাপ পর্যায়ে আছে, বায়োফিজিক্যাল প্রোফাইল দিয়ে আপনি সেটা ডায়াগনোসিস করতে পারছেন। আর ডপলার হচ্ছে আগে থেকেই বলে দিতে পারবে যে এই বাচ্চাটার হচ্ছে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, এই বাচ্চাটার হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আরো অ্যাডভান্স মডালিটি হচ্ছে কালার ডপলার, কিন্তু কালার ডপলারের জন্য সেই রকম মেশিনের সাপোর্ট লাগে, হাই এন্ড মেশিন লাগে। বায়োফিজিক্যাল প্রোফাইলটা পেরিফেরিতে যে কোনো মেশিন দিয়ে কিন্তু আপনি করতে পারছেন। আচ্ছা, এখন আমি চলে আসি রিপোর্টিং ফরম্যাট। রিপোর্টিং ফরম্যাটটা আপনার কেমন হবে? হ্যাঁ, রিপোর্টিং ফরম্যাটে চলে আসি।
রিপোর্টিং ফরম্যাট, আপনি প্রেগনেন্সি প্রোফাইল পুরোটা দিলেন, পাশাপাশি এই যে পয়েন্টগুলো লিখলেন আপনি যে চারটা দেখেছেন, ফিটাল ব্রিদিং মুভমেন্ট, গ্রস ফিটাল মুভমেন্ট, ফিটাল টোন, অ্যামনিওটিক ফ্লুইড, হ্যাঁ প্রেজেন্ট নর্মাল যা পান সেটা লিখলেন। লিখে পাশে এখানে স্কোর 2 বা 0 সেই স্কোর গুলো আপনি দিয়ে দিলেন, এবং টোটাল স্কোর কাউন্ট করলে 8-এ কত পেয়েছে সেটা আপনি লিখলেন। তার আগে যে প্রেগনেন্সি কত উইকসের, সিঙ্গেল লাইফ, কোন প্রেজেন্টেশনে আছে সেই বিষয়ে মন্তব্য করলেন। এটা একটা রিপোর্টিং ফরম্যাট। আমি অন্য একটা রিপোর্টিং ফরম্যাটের কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি প্রেগনেন্সি প্রোফাইল দিলেন, তারপর আপনি একটা চার্ট দিয়ে দিতে পারেন। চার্ট আকারে অনেক ক্লিনিশিয়ানই পছন্দ করে। চার্টটাকে আপনি কয়েকটা ভাগে ভাগ করে নিলেন, মনে করেন ঘর ঘর করে নিলেন। হ্যাঁ, একটা ঘরে লিখলেন টাইম, টাইমের নিচে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত দেখেছেন সেটা উল্লেখ করলেন। তারপর আরেকটা পয়েন্ট দিলেন ইভেন্ট, ইভেন্টে আপনি ফিটাল ব্রিদিং মুভমেন্ট, গ্রস ফিটাল মুভমেন্ট, ফিটাল টোন, অ্যামনিওটিক ফ্লুইড, এই চারটা ইভেন্টের কথা লিখলেন। তারপরে ফাইন্ডিংস, আপনি ফিটাল ব্রিদিং মুভমেন্ট কেমন পেয়েছেন, গ্রস ফিটাল মুভমেন্ট কেমন পেয়েছেন, নর্মাল পেয়েছেন, প্রেজেন্ট আছে কিনা, একটা এপিসোড আছে কিনা, হ্যাঁ এটা আপনি কয়টা কি ফাইন্ডিংস পেয়েছেন সেটা লিখলেন। তারপরে পয়েন্টটা হবে স্কোর, আপনি 2 দিলেন না 0 দিলেন, স্কোরিংটা লিখলেন। তারপরের পয়েন্ট হচ্ছে নর্মাল ভ্যালু, এইটা হচ্ছে অত্যন্ত এক্সিলেন্ট একটা বিষয়। নর্মাল ভ্যালু বলতে বোঝাচ্ছে যে এই যে আমি আপনাদেরকে বলেছি যে ব্রিদিং মুভমেন্ট 30 মিনিটে অন্তত একটা এপিসোড হতে হবে, সেটা 30 সেকেন্ড জুড়ে স্থায়ী হতে হবে। তারপরে গ্রস ফিটাল মুভমেন্ট অ্যাটলিস্ট 3 মুভমেন্ট হতে হবে 30 মিনিটে। ফিটাল টোন একটা এপিসোড হতে হবে 30 মিনিটে। অ্যামনিওটিক ফ্লুইড পারপেন্ডিকুলার প্লেনে অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার করে থাকতে হবে। এই নর্মাল ভ্যালুটা আপনি চার্টে লিখে দিলেন। এতে যেটা হবে, প্রথম কথা হচ্ছে যে আমাদের অনেক সময় মনে থাকে না যে আমরা কোন কোন পয়েন্ট গুলো দেখব। আপনি আপনার পেশেন্ট এসছে, আপনি যদি এই চার্ট আপনি মনিটরে বের করে নেন, তাহলে আপনিও একবার দেখে দিলেন যে হ্যাঁ আমাকে এই এই পয়েন্ট গুলো দেখতে হবে এবং নর্মাল ভ্যালু কি, 30 মিনিটে আমাকে কি কোনটা কতবার পেতে হবে। এটা যদি চার্ট আকারে আপনার কাছে থাকে, এখানে আপনি রিপোর্টও করতে পারছেন, আপনি পড়াটাও ঝালিয়ে নিতে পারছেন, তাহলে সেক্ষেত্রে আপনার বায়োফিজিক্যাল প্রোফাইলে কোনো ভুল ভ্রান্তি হলো না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যে আপনার যেমন মনে থাকছে না, তেমনি কিন্তু ক্লিনিশিয়ানেরও সবসময় মনে থাকছে না। আপনি নর্মাল ভ্যালুটা পাশে দিয়ে দিলে উনি কিন্তু পুরো নর্মাল ভ্যালু দেখলো, এই পেশেন্টের ফাইন্ডিংস কি দেখলো, রিপোর্টটা খুব সুন্দর হলো। তো চার্ট আকারেও আপনি চাইলে দিয়ে দিতে পারেন। পয়েন্টগুলো আরেকবার একটু বলি, টাইম, ইভেন্ট বলতে এই চারটা ইভেন্টের নাম, ফাইন্ডিংস, স্কোর, নর্মাল ভ্যালু। হ্যাঁ, এই 5টা আইটেম দিয়ে আপনি একটা ছক আকারে তৈরি করে হলো রিপোর্টটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশনটা এক্সিলেন্ট হয়ে গেল। একটু কষ্ট করতে হবে আপনাকে, কিন্তু কাজটা যদি করেন তাহলে প্রেজেন্টেশন এক্সিলেন্ট হলো। আবার আপনি এভাবেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো রিটেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য স্কোরিং মেথড অফ বায়োফিজিক্যাল প্রোফাইল, শর্ট নোট অন বায়োফিজিক্যাল প্রোফাইল। হ্যাঁ, এগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা বিষয়, ধরেন আপনি প্র্যাকটিস লাইফে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনি বায়োফিজিক্যাল প্রোফাইল খুব কম পাচ্ছেন। হ্যাঁ, পেশেন্টকে আপনার কাউন্সিলিং, অনেক সময় পেশেন্ট কি করে রিপোর্ট ভাঁজ টাচ করে নিয়ে বাসায় চলে যায়, 1 সপ্তাহ পর দেখায়, এটা করা যাবে না। পেশেন্ট যেন সাথে সাথেই ডক্টরের সাথে দেখা করে, এটা ব্যবস্থা করতে হবে। আবার পেশেন্ট যেন ঘাবড়ে না যায় সেটাও খেয়াল করতে হবে। আপনার যদি ক্লিনিশিয়ানের সাথে ভালো সম্পর্ক থাকে বা ক্লিনিশিয়ানের ফোন নাম্বার যদি আপনি জোগাড় করতে পারেন, আপনি ফোনে তাকে ইনফর্ম করে দিতে পারেন আপনার ওই পেশেন্ট বায়োফিজিক্যাল প্রোফাইল এসছে, তার স্কোর এত পেয়েছি, তাহলে ক্লিনিশিয়ানের সাথেও কিন্তু আপনার একটা কমিউনিকেশন ভালো হলো। হ্যাঁ, এখানে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ফ্লুইডের ব্যাপারটা, পার্টিকুলারলি আগে কিছু পুরোনো বইয়ে 1 সেন্টিমিটার পাবেন, কিন্তু লেটেস্ট আপডেট হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটারের কম হওয়া যাবে না। অত্যন্ত ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে এনএসটি টেস্টে আমরা কোনো স্কোরিং করব না, ওটা সিটিজি মেশিনে করা হয়ে থাকে। ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কত সপ্তাহের পরে। প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে আমরা ইন্ডিকেশন কি কি কোন কোন ক্ষেত্রে করে থাকি, হ্যাঁ কতক্ষণ ধরে করে থাকি, অ্যান্সার হবে 30 মিনিটস। কত সপ্তাহের পর থেকে করি,
25 সপ্তাহের পর থেকে। আরেকটা বিষয়, আর্লি টু অ্যাপিয়ার লেট টু ডিসঅ্যাপিয়ার, এটা কখনোই ভুলবেন না। সবার শেষে সবার প্রথমে ফিটাল টোনের কন্ট্রোলিং সেন্টার, যেটা কর্টেক্স সাবকর্টিক্যাল এরিয়া 7.5 থেকে 8.5 সপ্তাহে ডেভেলপ করে। হ্যাঁ, এ কিন্তু সবার শেষে যাবে, ফিটাল টোন সবার শেষে যাবে। আর্লি টু অ্যাপিয়ার লেট টু ডিসঅ্যাপিয়ার, এই সিরিয়ালটা ফিটাল টোন, দেন ফিটাল ক্রস মুভমেন্ট, ব্রিদিং মুভমেন্ট, এনএসটি, লাস্টের দিকে স্কোর সিরিয়াল করলে লাস্টের দিক থেকে এইরকম। এই সিরিয়ালটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যেন আমরা ভুলভাল না করি। ফিটাল টোন আপনি পাচ্ছেন না, বুঝবেন কিছুক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে এর ব্রিদিং মুভমেন্ট নাই, গ্রস ফিটাল মুভমেন্ট নাই। হ্যাঁ, এরকম কাজে এটা আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, আবার ফিটাল টোন পাচ্ছেন না তাই বলে বাকি সবকিছুতে 0 0 দিয়ে রাখলেন তা হবে না, আপনাকে আধা ঘন্টা ধরে পেশেন্টটা দেখতে হবে এবং এটা ডকুমেন্ট আপনি ছবিতে দিয়ে দিতে হবে। প্রথমে স্টার্ট করার পর একটা ছবি সেভ করবেন, একদম লাস্টে পেশেন্ট উঠিয়ে দেওয়ার আগে আরেকটা ছবি সেভ করবেন, এবং দুটোর মাইনাস করলে যেন 30 মিনিটস হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা হলো আপনার জন্য, নিজের জন্য ডকুমেন্ট। তো শুনে মনে হচ্ছে যে অনেক কিছু দেখছি, আসলে কিন্তু বিষয়টা একদমই সহজ। আপনি যখন বিপিডি, এফএল, এসি, হার্ট রেট, এএফআই, প্লাসেন্টা দেখছেন, এর মধ্যে আপনি গ্রস ফিটাল মুভমেন্ট এবং ফিটাল টোন হলো পেয়ে যাবেন। ফ্লুইডটা তো আপনি মেজার করতে পারবেনই, শুধু ব্রিদিং মুভমেন্টের জন্য একটু অপেক্ষা করতে হবে যে ডায়াফ্রাম বা কিডনি একটু নড়াচড়া করছে কিনা এটা দেখা। খুব বেশি কিন্তু কাজটা কঠিন না, সাহস করে করে ফেললেই দেখবেন যে আপনি অনেক এগিয়ে রয়েছেন। আপনি ডিপ্লোমা করেছেন কিন্তু বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারেন না, এটা বলাটাও লজ্জাজনক। আমি সবাইকে এনকারেজ করব আপনারা, এবং যেহেতু যে কোনো নর্মাল মেশিনে, হাই এন্ড মেশিনে দরকার পড়ছে না, যে কোনো মেশিনে করতে পারছেন, যে যেখানেই থাকেন চেষ্টা করবেন বায়োফিজিক্যাল প্রোফাইলটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য। এতে কিন্তু আপনি আপনার এলাকায় বাচ্চাগুলোর মায়ের সুবিধা হচ্ছে, বাচ্চাগুলোর অ্যাসফিক্সিয়া থাকলে সেটা তাড়াতাড়ি ডায়াগনোসিস হচ্ছে, এতে কিন্তু আপনি সমাজের একটা উপকারও করছেন। আপনার ইকোনমিক্যাল সাপোর্টও আপনি বেশি পাচ্ছেন, এতে পেমেন্ট বেশি। তারপর আপনার ফেম হচ্ছে, নাম হচ্ছে যে উনি বায়োফিজিক্যাল প্রোফাইল পারে। সব দিক থেকে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন, শুধু একটা ডিসিশন যদি আপনি নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের বায়োফিজিক্যাল প্রোফাইল ক্লাস। এখন আমি ডক্টর নাইম ভাইকে দেখতে পাচ্ছি। ভাইয়া, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারেন প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি, কোনো কোশ্চেন কি আছে ভাইয়া? ম্যাডাম আজকে সবটাই বুঝতে পারছি। কোনো আচ্ছা, মানে আলহামদুলিল্লাহ। তো আমি ভবিষ্যতে আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন থাকলো আপনারা সাহস করে টেস্টটা করবেন, ফিরিয়ে দিবেন না। আধা ঘন্টা লাগলেও বিরক্ত হবেন না। এতে আপনারও লাভ, বাচ্চাগুলোরও লাভ। তো এবং পরীক্ষার জন্য একটু যে কোশ্চেন গুলা পড়লাম এগুলা পড়বেন। জি। এখন কি কোনো কোশ্চেন আছে আপনার ভাইয়া? না ম্যাডাম, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। এটার ম্যাডাম রেকর্ড, জি বলেন ভাইয়া। একটা জিনিস, হুম ওই আমি 5-7 মিনিট ছিলাম না তো, হুম এর মধ্যে হচ্ছে ডায়াফ্রামটা কিভাবে দেখবো বা কিডনি কিভাবে ই করবো? হ্যাঁ, ঠিক আছে, আমরা যাই ওখানে, একটু অপেক্ষা করেন। ব্রিদিং মুভমেন্টটা দেখার জন্য। ব্রিদিং মুভমেন্টটা আসলে হলো প্র্যাকটিক্যালি আমরা মেইনলি দেখব, কিন্তু কোন জায়গাটা দেখব, এই যে দেখেন, এই যে বাচ্চাটাকে আমরা যে ফিটাসের আমরা যে বডিটা, এটা লঙ্গিটিউডিনাল ভিউ নিয়ে আসলাম, হ্যাঁ, স্যাজাইটাল ভিউ নিয়ে আসলাম। এখানে এদিকে হচ্ছে অ্যাবডোমেন, এই যে ফিটাসের হেড এদিকে, এদিকে চেস্ট, এদিকে অ্যাবডোমেন। অ্যাবডোমেন চেনার ভালো উপায় হচ্ছে ইউরিনারি ব্লাডার, চেস্ট চেনার ভালো উপায় হচ্ছে হার্ট। এখন দেখেন অ্যাবডোমেন এবং হার্টের মাঝখানে কালো একটা দাগ দেখা যাচ্ছে, যেটা চেস্ট এবং অ্যাবডোমেনকে আলাদা করেছে। এই যে হাইপোইকুইক লিনিয়ার হেয়ারলাইন একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ডায়াফ্রাম। হ্যাঁ, তো এই যখন ব্রিদিং মুভমেন্ট শুরু হবে, এমনি নর্মালি ডায়াফ্রাম নড়াচড়া করে সেটা না, হঠাৎ করে দেখবেন ডায়াফ্রাম ঘন ঘন নড়ছে এবং এটা 30 সেকেন্ড জুড়ে হলো স্থায়ী আছে, 30 সেকেন্ড বা তার বেশি। এখন টাইমটা কিভাবে দেখবেন? ওই মনিটরেই দেখবেন উপরে ঘন্টা, মিনিট, সেকেন্ডের হচ্ছে সেকেন্ড চেঞ্জ হচ্ছে, ঘড়ি দেয়া আছে। ওইদিকে আপনি একটু আর চোখে তাকালেন, আবার দেখলেন যে এটা নড়ছেই। তো 30 সেকেন্ড বা তার বেশি যদি হয়, এটাকে আপনি একটা এপিসোড হিসাবে কাউন্ট করতে পারবেন। পুরো আধা ঘন্টায় একটা এপিসোড পেলেই চলবে। এটা আপনি ডায়াফ্রাম দিয়েও দেখতে পারেন, কিডনি দিয়েও দেখতে পারেন, স্পাইনের শেষের দিকে কিডনি থাকে, কিডনি দিয়েও দেখতে পারেন। প্র্যাকটিক্যাল ক্লাসে আরো ভালোভাবে আমরা এটা দেখিয়ে দেবো। জি ম্যাডাম, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ওয়েলকাম। তো বাকি যারা আছেন
যারা রেকর্ডেড ক্লাস দেখবেন তাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে লিখে রাখবেন, আমি পরবর্তী কোনো ক্লাসে অথবা প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের কোশ্চেন সলভ করে দেব। তাহলে আজকে শেষ করে দেই ভাইয়া। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।